আসসালামু আলাইকুম সবাইকে। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকগত অধ্যায়ের ষষ্ঠ লেকচারে সবাইকে স্বাগত। তো গত লেকচারে আমরা হল প্রভাব পর্যন্ত শেষ করেছি। এই লেকচারে আমরা বলেছিলাম যে আমরা আমাদের চৌম্বকত্ব নিয়ে আলোচনা করব। তো আমাদের দুইটা টপিকস বাদ ছিল, একটা ছিল কি অ্যাম্পিয়ারের সূত্র এবং একটা ছিল অ্যাম্পিয়ারের সূত্রের প্রয়োগ। তো আমরা আগে এই দুইটা টপিক শেষ করি। তো অ্যাম্পিয়ারের সূত্র তো আমরা পড়বো। সূত্র পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে হঠাৎ করে এই সূত্রটা আসলো কেন, বা এই সূত্রটা আমাদের আসলে কাজ কি। তো অ্যাম্পিয়ারের সূত্রের কাজ হচ্ছে কোনো একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করা। এখন যে কেউ প্রশ্ন করতে পারে, ভাইয়া এর আগে তো আমরা বায়োসাভার্টের সূত্র ইউজ করেছি, এটা দিয়ে আমরা অনেক ম্যাথমেটিক্যাল টার্ম, অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করেছিলাম। সো বায়োসাভার্টের সূত্র যখন ছিল, শুধু শুধু আমাকে আবার অ্যাম্পিয়ারের সূত্র কেন পড়তে হবে বা এটা কেন আসলো। তো এটার একটা ভালো উদাহরণ হচ্ছে স্থির তড়িৎ যখন আমরা পড়ি তখন আমরা কুলম্বের সূত্র ব্যবহার করি, ঠিক আছে। তো কুলম্বের সূত্র ছাড়াও কিন্তু আমরা আরেকটা সূত্র ব্যবহার করি, এটা হচ্ছে গাউসের সূত্র। কুলম্বের সূত্র শুধুমাত্র তোমাকে দুইটা বিন্দু চার্জের মধ্যকার যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তা দিতে পারে, এবং সহজ সহজ যে সমস্যা থাকে ওগুলোর সমাধান দিতে পারলেও কঠিন যে প্রবলেমগুলো তুমি ফেস করবা বা জটিল ইন্টিগ্রেশন পরিহার করার জন্য আমরা যে কাজটা করি, আমরা কুলম্বের সূত্রের পরিবর্তে গাউসের সূত্র ব্যবহার করি। তো একইভাবে চৌম্বক ক্রিয়ার বা চৌম্বকত্বর এই অধ্যায়ে আমরা বায়োসাভার্টের সূত্রের জায়গায় অ্যাম্পিয়ারের সূত্র কখন ব্যবহার করব, তাহলে যখন আমাদের সামনে জটিল ইন্টিগ্রেশন আসবে বা জটিল কিছু সমস্যা আসবে, তো ওইগুলোর সমাধান করার জন্য আমরা বায়োসাভার্টের সূত্রের জায়গায় অ্যাম্পিয়ারের সূত্র ব্যবহার করব। তো অ্যাম্পিয়ারের সূত্র কি বলতেছে, অ্যাম্পিয়ারের সূত্র কথাটা একটু ঘুরায় পেঁচায় বলতেছে, বুঝতে পারছে। অ্যাম্পিয়ারের সূত্র সরাসরি তোমাকে চৌম্বক ক্ষেত্রের মানটা দিবে না, একটু ঘুরায় পেঁচায় বলবে। যেমন আমি যদি তোমাকে বলি যে 2 আর 3 যদি যোগ করো কত হয়, তুমি আনসার দিবা ইজিলি 5, একভাবে বলা যায়। আবার আমি যদি বলি না 2 ও 3 এর যোগফল হবে 10কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো, বা মনে করো 20কে তুমি যদি 4 দ্বারা ভাগ করে যা পাবা 2কে 3 এর সাথে যোগ করলে তাই পাবা। মানে কথাটা আমি ঘুরায় পেঁচায় বললাম। সো এইখানেও কথাটা সেম ভাবেই আসছে। অ্যাম্পিয়ারের সূত্রটা একটু ঘুরায় পেঁচায় কথাটা বলছে। কি বলছে, কোনো বদ্ধ পথ বরাবর, এটা বন্ধ আসলে আছে তো এটা বদ্ধ লেখাটাই ভালো, বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন ওই পথটি দ্বারা বেষ্টিত ক্ষেত্রফলের মধ্য দিয়ে মোট তড়িৎ প্রবাহের মিউ নট গুণ। তো আমরা একটু বুঝি প্রথমে এখানে যে জিনিসটা, একটু বদ্ধ পথ বলতে কি বোঝানো হয়েছে। তো বদ্ধ পথ বা বদ্ধ রেখা বলতে কি বোঝানো হয়েছে, খুব স্বাভাবিক একটা টার্ম, তোমরা এটা এমনিতেই বুঝতে পারতেছো। বদ্ধ পথ মানে কি, যে কোন বা বদ্ধ রেখা মানে কি, যে কোনো একটা রেখা যে বিন্দু থেকে শুরু হবে আবার ওই বিন্দুতেই শেষ হবে। এই একটা রেখা সামহাও এখানে গেল, অনেকটা পথ ঘোরার পর আবার এই বিন্দুতেই শেষ হইলো, তাহলে এটা কি হলো, একটা বদ্ধ রেখা হলো। সো বদ্ধ রেখা কিন্তু একটা ক্ষেত্রকে বেষ্টিত করে রাখে, এই যে বেষ্টিত করে রাখছে না। এখন এই ক্ষেত্রটার মধ্য দিয়ে, এই ক্ষেত্রের মধ্য দিয়ে যত পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে তার মিউ নট গুণ হবে কি, এই বদ্ধ পথ বরাবর যে কোনো একটা বিন্দুর চৌম্বক ক্ষেত্রের মান, ঠিক আছে। এই কথাটা এখানে জাস্ট একটু ঘুরায় পেঁচায় বলছে। তো আমি প্রথমে এটা ম্যাথমেটিক্যালি তোমাদেরকে একটু টার্মটা দেখাই দিই। ম্যাথমেটিক্যাল টার্ম দেখতে কেমন হবে, ম্যাথমেটিক্যাল টার্ম দেখতে হচ্ছে যে এইরকম হয়, রৈখিক সমাকলন, এই বদ্ধ পথের রৈখিক সমাকলন সমান সমান হচ্ছে মিউ নট আই। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এটা ডিসক্রাইব করার পালা। এটা আমাদের এবার ডিসক্রাইব করার পালা। মনে করো কোনো একটা বিন্দুতে তুমি এই জায়গাতে একটা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করবা। চৌম্বক ক্ষেত্রের এই জায়গায় মান নির্ণয় করবে, এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে বি। সো আমি বি এখন কিভাবে নির্ণয় করব, বি নির্ণয় করার জন্য যেইটার কারণে এখানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, এখন তোমরা বলো কি কারণে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হতে পারে। চৌম্বক ক্ষেত্র দুইটা কারণে সৃষ্টি হতে পারে। এক হয় এখানে তোমাকে প্রাকৃতিক কোনো চৌম্বক রাখতে হবে, আর আদারওয়াইজ তোমাকে কি করতে হবে, 2 নম্বরে তো এখানে কোনো তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে হবে। তাহলে আমি একটা কাজ করি, আমি একটা তড়িৎ পরিবাহী তার নিই, হ্যাঁ, বা কারেন্ট ক্যারিয়ার কন্ডাক্টর একটা নিলাম। সো নিছি, নেওয়ার ফলে কি হবে, তোমাকে এখন যে কাজটা করতে হবে, এই বিন্দুটার মধ্য দিয়ে একটা বদ্ধ পথ আঁকতে হবে। এই বিন্দুটা মানে এমন একটা পথ তুমি, বা এমন একটা সার্কেল না, তুমি চাইলে চতুর্ভুজ আঁকো, তুমি চাইলে বৃত্ত আঁকো, তুমি চাইলে উপবৃত্ত আঁকো, তুমি যদি চাও এই যে এরকম আমি যে একটু আগে আঁকা বাঁকা একটা পথ আঁকছিলাম না, ঠিক আছে, দেখছিলা একটু আগে একটা আঁকা বাঁকা পথ আঁকছিলাম, তুমি চাইলে এরকম একটা পথ নিতে পারো। তবে আমরা নিব না, কেন নিব না এটা আমি তোমাকে লাস্টে ব্যাখ্যা করবো। সো এমন একটা রেখা নিবা যেই রেখাটা এই বিন্দুর মধ্য দিয়ে যায়, শর্ত নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে এই যে কারেন্ট ক্যারিয়ার কন্ডাক্টরটা ছিল এটাকে বেষ্টন করে। এখন কেউ যদি বল ভাই যদি বেষ্টন না করে তাহলে কি ক্ষতি আছে, কি ক্ষতি আছে, এই যে এখানে এটা কিন্তু সুন্দরভাবে লেখা আছে, যদি ধরতে না পারো আমি তোমাকে ধরাই দেবো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা আগে লিখি, এটা মনে করো একটা বৃত্ত, ঠিক আছে, এটা কিন্তু বৃত্ত, হ্যাঁ। আমি জাস্ট এইভাবে আঁকতেছি, তো কিভাবে বুঝি, এই যে এটা একটা বৃত্ত না, তোমাদের দিক থেকে দেখো তো এটা কিন্তু একটা বৃত্ত, কিন্তু এটাকে আমি যখন এইভাবে রাখবো, সেটা কিভাবে যদি আমি দেখি,
হ্যাঁ, এটাকে এইভাবে যদি একটু দেখি, তোমরা দেখতে পাও কিনা দেখো, এটা কিন্তু উপবৃত্তাকার মনে হয়। বা কোনো ছাদ যদি এমন থাকে যে একটা ছাদে এরকম গোল রাউন্ড করা, তুমি একটু দূরে যাবা, একটু দূরে যায় তুমি দেখার ট্রাই করবা, দেখবা কোনো বৃত্তকে এভাবে একটা অ্যাঙ্গেল থেকে দেখলে উপবৃত্ত মনে হয়। সো আমরা তো আসলে বুঝাচ্ছি যে এই বরাবর হচ্ছে প্রবাহিটা উপরের দিকে গেছে, আর এই বৃত্তটাকে তুমি একটা অ্যাঙ্গেল, এই যে তোমাদের দিক থেকে ধরলে এইভাবে একটা অ্যাঙ্গেল থেকে দেখতেছি, সো একটু অ্যাঙ্গেল হলে এটাকে উপবৃত্তাকার মনে হয়, বাট এটা একটা বৃত্ত। আচ্ছা, এখন এই যে আমার এই রেখাটা, এই বদ্ধ রেখাটাকে আমি যদি মানে এই রেখাটার এই প্রতিটা পোর্শনকে আমি যদি সমাকলন করি কি পাবো? দিন শেষে আবার এই বদ্ধ রেখাটাই পাবো। আচ্ছা যাই হোক, পাইলাম রেখাটার মধ্য দিয়ে, তো মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ গেছে? ধরে নিলাম যে এটা আই পরিমাণ তড়িৎ প্রবাহ গেছে। তাহলে এই বিন্দুতে, এটা মনে করো যে কোনো একটা বিন্দু, এই বিন্দুর হচ্ছে বি এর মানটা হবে এই বিন্দুর সাথে এই রেখার সমাকলনের ডট গুণফল সমান হবে কি? এই প্রবাহের মিউ নট গুণ। ঠিক আছে, মানে এখন আমি তোমার সরাসরি আনসারটা দেই নাই, তুমি এইখান থেকে পরবর্তীতে বি এর মানটা তোমাকে নির্ণয় করে আনতে হবে। আমি আরেকবার রিপিট করতেছি যদি না বুঝো, মানে ঘটনা যেটা হয়েছে, আমার উদ্দেশ্য হচ্ছে আমি এই বিন্দুটা তো দেখতে পাচ্ছ, এই বিন্দুটাতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব। সো অ্যাম্পিয়ার বলতেছে যে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হবে, এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানের সাথে এই বিন্দু দিয়ে যায় এমন একটা বদ্ধ রেখার রৈখিক সমাকলনের ডট গুণফল, যেটা সমান সমান হবে এই বদ্ধ রেখাটা যেই ক্ষেত্রটাকে বেষ্টন করে রাখছে। এখন বলো তো কোন ক্ষেত্রটাকে বেষ্টন করে রাখছে? স্বাভাবিকভাবে বলাই যায় এই ক্ষেত্রটাকে বেষ্টন করে রাখছে, এই যে এইটুকু ক্ষেত্রকে বেষ্টন করে রাখছে। এই ক্ষেত্রের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ যায় সেই পরিমাণ তড়িৎ প্রবাহের মিউ নট গুণ। হ্যাঁ, এবার আরেকবার আসি, তাহলে এখন তুমি ভালোভাবে বুঝতে পারবা। তাহলে আমি যেই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব, ওই বিন্দুর চৌম্বক ক্ষেত্রের মান, তার সাথে ওই বিন্দুর মধ্য দিয়ে যায় একটা বদ্ধ রেখা, বা ওই বিন্দুর মধ্য দিয়ে যায় এরকম একটা রেখা, বদ্ধ রৈখিক সমাকলনের ডট গুণফল। এই হচ্ছে একটা রেখা, ওই রেখার বদ্ধ রৈখিক সমাকলনটা হবে এই যে বদ্ধ রেখাটা যেই ক্ষেত্রটাকে বেষ্টন করে রাখছে, কোন ক্ষেত্রটাকে? এই ক্ষেত্রটাকে বেষ্টন করে রাখছে। এই বেষ্টনকৃত ক্ষেত্রের মধ্য দিয়ে যেই পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে, কি পরিমাণ যাচ্ছে? আই পরিমাণ যাচ্ছে, এই তড়িৎ প্রবাহের মিউ নট গুণ, মানে এটা হচ্ছে সরাসরি বীজগণিতীয় গুণ। এই হচ্ছে ঘটনা। এখন এখানে দুইটা কোয়েশ্চেন অ্যারাইজ হয়েছিল। কি হয়েছিল? নাম্বার 1, যদি এটা বদ্ধ রেখা না হয়ে এরকম একটা আঁকাবাঁকা রেখা হইতো, মানে এইরকম একটা রেখা যদি হইতো, তাহলে কি কোনো সমস্যা ছিল? না। অ্যাম্পিয়ারের সূত্র অনুসারে এরকম রেখা হলে কোনো সমস্যা নেই, তুমি এরকম রেখাও দিতে পারো। কেউ যদি চাইতো যে আমি এরকম রেখা না, আমি এরকম একটা রেখা দিব, ঠিক আছে? কেউ যদি চাইতো যে আমি এরকম রেখা না, বিন্দুর মধ্য দিয়ে গেলেই তো হয়েছে। শর্ত হচ্ছে রেখাটা বিন্দুর মধ্য দিয়ে অতিক্রম করতে হবে, রেখাটা বদ্ধ হইতে হবে। দেখো এই রেখাটাও কিন্তু বিন্দুর মধ্য দিয়ে গেছে এবং এই রেখাটাও বদ্ধ। আচ্ছা, আরেকটা নেই, এটাও কিন্তু শর্ত পূরণ করছে। ঝামেলাটা কখন হবে? ঝামেলাটা হবে কিছু ক্ষেত্র আছে। আগে তুমি এখানে দেখো, প্রথমে বলি সেকেন্ড একটা কোশ্চেন বলছিলাম, মনে আছে? সেকেন্ড কোশ্চেনে কি বলছিলাম? যদি এই রেখাটা এই যে আমার তড়িৎ প্রবাহকে বেষ্টন না করে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতো, মনে করো এই বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্র বি এর মান নির্ণয় করব, আর এদিক দিয়ে একটা কারেন্ট ক্যারিয়ার কন্ডাক্টর গেছে, যার কারণে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হয়েছিল। আমি এমন একটা রেখা নিলাম যেই রেখাটা এইটাকে আসলে বেষ্টন করে না, আমি এতটুকু রেখা নিয়ে আলোচনা করতেছি। তাহলে দেখো তো এই যে বদ্ধ রেখা, এই বদ্ধ রেখা যে ক্ষেত্রটাকে বেষ্টন করে রাখছে, এই ক্ষেত্রের ভেতর দিয়ে কি কোনো তড়িৎ প্রবাহ আছে? নাই। তাহলে আমাকে হিসাব করতে হবে এইটার ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ গেছে তার মিউ নট গুণ। এর ভিতর দিয়ে তো কোনো তড়িৎ প্রবাহ যায় নাই, যেহেতু যায় নাই তাহলে এখানে আয়ের মান কত হবে? আয়ের মান হবে 0। দ্যাটস মিন এই এতটুকের জন্য বি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হয়ে যাবে 0। তুমি এই পাশে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন যা ইচ্ছা তাই করো, কোনো সমস্যা নাই। লাস্ট ক্ষেত্রে তোমার আই ইজ ইকুয়াল টু যেহেতু 0, পুরোটার মান আসলে বি ইজ ইকুয়াল টু 0 আসবে। সো বি ইজ ইকুয়াল টু 0 না, কারণ এই পাশে আরেকটা কারেন্ট ক্যারিয়ার কন্ডাক্টর ছিল, সো ওর জন্য ওইখানে একটা কি থাকবে? একটা চৌম্বক ক্ষেত্রের মান মিনিমাম থাকবে ওইখানে। সো তোমাকে ওকে ওটার ভিতরে নিয়ে আসতে হবে। অ্যাম্পিয়ারের সূত্র অনুসারে অবশ্যই তোমাকে ওকে আনতে হবে। যদি না হলে কি হবে? ও যে আই থাকবে না, আই না থাকলে সম্পূর্ণটার মান 0। সেই জন্য বেষ্টন করলে এইটাকে সহ বেষ্টন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই গেল একটা কোশ্চেনের আনসার। এবার আরেকটা কোশ্চেনের আনসার দিই। আরেকটা কোশ্চেনের আনসার কি দিব? আরেকটা কোশ্চেন ছিল যে আমার এইটা, তাই না? যে এটা কি এরকম হইলে ঝামেলা ছিল কিনা, বা এই যেরকম চতুর্ভুজ আকারে যে হলুদ কালারের যেটা আঁকছি এরকম হইলে ঝামেলা ছিল কিনা? হ্যাঁ, ঝামেলা ছিল। কোথায় ঝামেলা ছিল? প্রথমে আসি আমার এই দুটারে বাদ দিই, এইটা নিয়ে দেখো। এটা নিয়ে আমি তোমাকে যখন কাজ করব, তাহলে আমাকে এই জায়গাটা ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন কিভাবে করব দেখো তো। বি কি এই বিন্দুতে ধ্রুবক না? বি ধ্রুবক থাকবে কখন? এই একটা রেখা আছে,
এই রেখা থেকে বি বিন্দুর যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা মনে করে দিলাম আর। এখান থেকে এই বিন্দুর মধ্যবিন্দু থেকে এটার যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে দিলাম হচ্ছে আর। গেল। তাহলে এই বি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান যদি পরিবর্তন হইতে হয়, কি কি কারণে পরিবর্তন হবে? হয় তোমাকে আর এর মান পরিবর্তন করতে হবে, অথবা তোমাকে আই এর মান পরিবর্তন করতে হবে, অথবা আই এর দিক পরিবর্তন করতে হবে। আই এর দিক পরিবর্তন হইলে বি এর হচ্ছে মানটা জাস্ট পজিটিভ থেকে নেগেটিভ, অর্থাৎ একরকম পোল থাকবে, পোলটা আরেক রকম হবে, এইটা একটা পরিবর্তন। অথবা আর এর মান পরিবর্তন করা, আর এর মান পরিবর্তনের অর্থ কি তারটাকে এখান থেকে সরাই ডিস্টেন্সে কোথাও নিয়ে যাও, এইটা একটা হইতে পারে। আরেকটা কি হইতে পারে, তড়িৎ প্রবাহ এখন মনে করো 10 অ্যাম্পিয়ার হচ্ছে, আমি 8 অ্যাম্পিয়ার বানাই দিচ্ছি, তাহলে কিছুটা হইতে পারে, আদারওয়াইজ তো হবে না। আচ্ছা, আদারওয়াইজ আইও ঠিক আছে, আরও ঠিক আছে, তাহলে কি হবে, বি এর মান কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, বি এর মান যদি কনস্ট্যান্ট থাকে, আমি বি কে বাইরে নিয়ে আসি, ডিএল লিখলাম। আচ্ছা, তার আগে এখানে আরেকটা কাহিনী আছে, আরও একটা কাহিনী আছে, সরি, এই যেটা ডট গুণফল লিখছি না, সো এটাকে এইভাবে লিখতে হবে, বি ডিএল কস থিটা ইজ ইকুয়াল টু মিউ নট আই। এখন দেখো, এই যে রেখাটা দেখতেছো না, এই রেখাটা ডিরেকশন মনে করো এইদিকে, এই রেখাটার ডিরেকশন মনে করো এইদিকে, মানে এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। সো এই এতটুক পোর্শনের ডিরেকশন কোন দিকে হবে, ভিতরের দিকে, স্বাভাবিক তো। এই যেটা নিলাম, এটার এই পোর্শনটুকু তোমাদের জন্য ডিরেকশন দিয়েছি এইদিকে, পিছনের পোর্শনের ডিরেকশন আসবে এদিকে, এই যে এদিকে আসছে। এই যে পোর্শনটুকু, এটা এই পাশে, এটার ডিরেকশন কি হচ্ছে, এই যে ভিতরের দিকে না, এটার ভিতর দিয়ে কোনো কিছুকে যদি এইভাবে যদি ঘোরাইতে থাকি, এই যেভাবে যদি ঘোরাতে থাকি, এই পোর্শনে কোন দিকে যায়, ভিতরের দিকে যায় না। মানে এই যে পোর্শনটুকু, এই যে ডিএল, মানে সম্পূর্ণটাকে ইন্টিগ্রেশন করলে তো পাবো আমি সম্পূর্ণটার দৈর্ঘ্য, বাট এই ক্ষুদ্র পোর্শনটুকু কি ডিএল, সেই ডিএল এর ডিরেকশন কোন দিকে, ভিতরের দিকে। আচ্ছা, গেল, ডিএল এর ডিরেকশন ভিতরের দিকে। কেউ যদি উল্টা দিক দিয়ে আসতাম, কেউ যদি বলতো না আমি ঘড়ির কাঁটার বিপরীতে ধরবো না, আমি কি করব, আমি ঘড়ির কাঁটার দিকে ডিরেকশনটা ধরে আনবো, তাহলে ডিএল এর ডিরেকশনটা আসতো তোমার দিকে। আচ্ছা, ধরে নিলাম ভিতরের দিকে বা তোমার দিকে, একটা গেল, এটা কার ডিরেকশন গেল, ডিএল এর ডিরেকশন। আর হচ্ছে এবার আমাকে নির্ণয় করতে হবে বি এর ডিরেকশন, প্রবাহ কোন দিকে যাচ্ছে, উপরের দিকে। তাহলে আমাকে কি করতে হবে, ডান হাতি নিয়ম, ডান হাতি নিয়মে কি করি, বৃদ্ধাঙ্গুলি, ডান হাতের বৃদ্ধাঙ্গুলি প্রবাহের দিকে ধরি, ধরলে হচ্ছে এই যে এইভাবে করে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিকটা পাই। চৌম্বক ক্ষেত্রের দিকে এখন কোন দিকে, এই যে দেখো ভিতরের দিকে যাচ্ছে। সো আমি যদি এইভাবে ডিরেকশনটা ধরি, তাহলে আমার এই বি আর ডিএল এর ডিরেকশনটা সেম ডিরেকশনে হয়। আর আমি যদি এইটার এইভাবে ধরি, ঘড়ির কাঁটার দিকে ধরি, তাহলে বি আর ডিএল এর ডিরেকশন একটার অপোজিটে যাচ্ছে। সেম ডিরেকশনে যাওয়া মানে 0 ডিগ্রি, আর একদম উল্টা ডিরেকশনে যাওয়া মানে 180 ডিগ্রি। তাহলে এইখানে থিটার মান হয় 0 ডিগ্রি হবে, অথবা 180 ডিগ্রি হবে। যদি হয় তাহলে কি হবে, cos 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1, আর যদি cos 180 ডিগ্রি হয় তাহলে -1। সো 1 আর -1 ম্যাটার করে না খুব একটা আমার কাছে, এখন পর্যন্ত আমাদের কাছে ম্যাটার করে না, সমস্যা নেই, আমরা মান বসাইতে পারবো। কিন্তু যদি এইটা এরকম সুন্দর বৃত্ত না হইয়া যদি এরকম হইতো, ঠিক আছে, কোথায় আমাদের আগের জিনিস, আমাদের আগের, ও সবই মুছে যাচ্ছে তো। আচ্ছা দাঁড়া, জাস্ট এ মিনিট, আগের মতো যাই। হ্যাঁ, আগের মতো যদি এরকম কিছু একটা হইতো, কোথায় যেন আঁকছিলাম, আচ্ছা এইটাই, এরকম যদি কিছু একটা হইতো, তাইলে একটা ঝামেলা হইতো। ঝামেলা হইতো কি, এই জায়গাটাতে বি আর ডিএল এর মধ্যকার যে কোণ, এই কোণটা আমার ডিফাইন করাটা কষ্ট হইতো, কারণ আমি এই মুহূর্তে বলতে পারতাম না যে এই জায়গায় আসলে যে বি এর ডিরেকশন তো বইলা ফেলছি, কিভাবে, যে আই দেখছি উপরে গেছে, বি এর ডিরেকশন জেনে ফেলছি, এল এর ডিরেকশন কি বলতে পারতাম না। এল এর ডিরেকশন অর্থাৎ ডিএল এর ডিরেকশন যদি বলতে না পারতাম, তখন কি হইতো, বি আর ডিএল এর মধ্যকার যে কোণটা, এই কোণের মান বলতে পারতাম না। সামহাও কেউ একজন করছো কি, এমনভাবে জায়গাটা সেট করছো যাতে এটা 90 ডিগ্রি হয়, অথবা এই জায়গাটা 0 ডিগ্রি হয়, মানে ডিফাইন করা যেরকম একটা হয়েছে, সমস্যা নেই। কিন্তু এটা তো আঁকা বাঁকা, এখানে তো এক এক জায়গায় cos থিটার মান এক এক রকম, এটা তো একটা ঝামেলা। যখন এটা বৃত্তাকার হয়েছিল তখন এই ঝামেলাটা আসলে ছিল না, তখন সব জায়গায় cos থিটা ইজ ইকুয়াল টু 0 অথবা 180 ডিগ্রি। 0 কখন হইতো, যদি আমার ডিরেকশনে ধরো, আর 180 ডিগ্রি কখন হইতো, কেউ যদি এইভাবে করে এটা যদি ডিরেকশনটা যদি এরকম ধরতা, ঘড়ির কাঁটার দিকে যদি ডিরেকশনটা ধরতা, তাহলে কি হইতো, 180 ডিগ্রি হইতো, মানে এটা কনস্ট্যান্ট থাকতো। আচ্ছা, তারপরে হচ্ছে বি এর মানটাও কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট, কারণ আই এর ডিরেকশন চেঞ্জ করব না, আই এর মান চেঞ্জ করব না, ঠিক আছে। আর আরও কিন্তু প্রতিটা বৃত্তের জন্য প্রতিটা বিন্দুতেই তার কেন্দ্র থেকে তার পরিধির দূরত্ব সমান, তাই না। তাহলে আর এর মানও এখানে চেঞ্জ হবে না। তো আর এর মান চেঞ্জ না হওয়ার অর্থ কি, বি এর মান কনস্ট্যান্ট থাকা, তাহলে বি আর cos থিটা দুইটাই কনস্ট্যান্ট, বি আর cos থিটা দুইটাই কনস্ট্যান্ট। তাহলে আমি লিখতে পারতাম যে cos থিটা ইজ ইকুয়াল টু 0 ধরে নিই, ঠিক আছে, 0 ধরে নিই, চাইলে 180 ধরো, মাইনাস আর প্লাসের ফ্যাক্ট, এছাড়া কিছুই না। তাহলে এদিকে বি আসবে,
এদিকে ক্লোজ ইন্টিগ্রাল ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট আই, এই আর কি ঘটনা। তুমি ইজিলি বি কে বাইরে নিয়ে আসতেছো, cos θ কে বাইরে নিয়ে আসতেছো। কিন্তু যদি এরকম একটা কাহিনী করে বসে থাকতা, তাহলে এই কাহিনীটা করলে ঘটনা যেটা হইতো, প্রতিনিয়ত এইখান থেকে এই যে দেখো, এখান থেকে এই বিন্দুর যার ডিস্টেন্স পাচ্ছ, এখান থেকে এই বিন্দুর ডিস্টেন্স কিন্তু সেম থাকতো না, আবার এখান থেকে এই বিন্দুর ডিস্টেন্স সেম থাকতো না। কি ঘটনাটা ঘটতো, এক একটা জায়গায় এক এক রকম হইতো। এখানে আর এর মান একরকম হইতো, এখানে আর এর মান একরকম হইতো, এখানে আর এর মান একরকম হইতো। ফলশ্রুতিতে প্রতিটা বিন্দুতে বি এর মান, এটা মনে করো 3, এটা মনে করো b1, এটা মনে করো b2 হইতো। প্রতিটা বিন্দুতে বি এর মান ভেরি করতো, প্রতিটা বিন্দুতে থিটার মান ভেরি করতো। দ্যাটস ওয়াই তোমাকে সবটার ইন্টিগ্রেশন করতে হইতো। এখন এই ঝামেলাটার জন্যই কিন্তু আসলে অ্যাম্পিয়ারের সূত্রটা আনা। এরকম সিস্টেমে কি করা হয়, এটা আসলে তোমাদেরকে মানে শুধুমাত্র এটা দ্বারা যদিও শেখানো হয়, কিন্তু প্র্যাকটিক্যাল এই যে প্রবলেমগুলোই কিন্তু এই সূত্র দ্বারা সলভ করা হয়। তখন সামহাও এই ভিতরটার এরিয়াটা মেজার করা হয়, হ্যাঁ, মেশিনের মাধ্যমেই করা হয়। মেজার করার পর এটার ভিতর দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে ওইটা থেকে ইজিলি বের করে নেওয়া যায়। এটাই কিন্তু মেথড। বাট আমরা এই মুহূর্তে করতে পারতেছি না কেন, অথবা আমরা কেন বৃত্ত ধরে নিই সবসময় ঠাস করে? এটার রিজনটা হচ্ছে এই যে বৃত্ত ধরলে আমাদের সুবিধা, বি এর মান আর cos θ এর মান চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট থাকে, বাইরে নিয়ে এসে ইন্টিগ্রেশন করতে পারি। তো এই জন্য আমরা বৃত্ত ধরি। কিন্তু এর মানে এই না যে তুমি এইটারটা পারবা না, এটারটাও সেমটাই তুমি পারবা, ঝামেলা হবে, ঠিক আছে? তো আমাদের তো এত কঠিনে যাওয়া দরকার নেই, এই জন্য বৃত্ত ধরছি। আর কেন সবসময় ওকে আমার ক্ষেত্রের ভিতরে রাখতে হবে এটাও বলছি। ও যদি ক্ষেত্রের ভিতরে নাই থাকে তাহলে তো আলটিমেটলি আই এর মান 0 মানে সবটা লাস্টে ফল করবে। আচ্ছা, এবার আসি, এটা যেহেতু নির্ণয় করেই ফেলছি, তাহলে এটা আমরা সলভ করে ফেলি। এটা সলভ করলে কি হয় দেখো তো, ডিএল, এই ডিএল এর যদি ক্লোজ ইন্টিগ্রেশন করি, মানে তুমি যদি একটা বৃত্তের সম্পূর্ণ পরিধির ছোট ছোট অংশগুলোকে যদি যোগ করো, কি পাবা? বৃত্তের পরিধি পাবা। এখানে বৃত্তের পরিধি কত? 2πr, মানে যেহেতু তার রেডিয়াস আর, তাহলে সম্পূর্ণটার পরিধি 2πr। বি 2πr ইজ ইকুয়াল টু মিউ নট আই, বা বি ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2πr। শেষ। দেখছো, আবার কিন্তু সেই বায়োসাভার্টের সূত্রটাই পাইছি। তো বায়োসাভার্টের সূত্রে এই জায়গাটাতে কেউ হয়তো ডিস্টেন্স আমরা হয়তো কখনো কখনো এ ধরি, তখন এই জায়গাটায় এ আসে, ঠিক আছে? একবার এক একজন ধরি। আচ্ছা, এখন এখানে আরেকটা ঘটনা আছে। এটা হচ্ছে আমাদের ঘটনা নাম্বার 1। অ্যাম্পিয়ার সূত্র আমাদের শিখা শেষ। অ্যাম্পিয়ার সূত্র কোনো কিছুই বলে নাই, খুব সহজ জিনিসই বলছে। যখনই কোনো একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে, তখন কি করব, ওই বিন্দুর চুম্বক ক্ষেত্রের মানের সাথে ওই বিন্দুর মধ্য দিয়ে যায় এরকম একটা রেখা, বদ্ধ রেখা সমাকলনের ডট গুণফল হবে ওই রেখাটা যে এরিয়াটাকে বেষ্টন করে, তার ভিতর দিয়ে যে পরিমাণ প্রবাহিত হয় সেই প্রবাহের মিউ নট গুণ। দেখছো, কথাটা কিন্তু যে আমি যে বলতেছি ব্যাপারটা এমন না মুখস্থ করে বলতেছি, জাস্ট তুমি ভাবো ঘটনাটা কি হয়েছে। যে একটা বিন্দু ছিল, এই যে মনে করো একটা বিন্দু ছিল, এই বিন্দুর মধ্যে আমাকে চৌম্বক ক্ষেত্রের মান বি নির্ণয় করতে হবে। সো আমি এই বি দিব এবং বি এর সাথে একটা ডট গুণ করব। কার ডট গুণ করব? একটা রেখার। কিরকম রেখাটা হবে? রেখাটা হবে একটা বদ্ধ রেখা। সো ডট গুণ কার করতে হবে? একটা রেখার বদ্ধ রৈখিক সমাকলনের ডট গুণফল হবে ওই রেখাটা যেই এরিয়াটাকে বেষ্টন করে রাখে তার ভিতর দিয়ে মোট তড়িৎ প্রবাহের মিউ নট গুণ। এখন এইখানে তড়িৎ প্রবাহ জাস্ট একটা দেখানো হয়েছে, সবসময় কি একটাই থাকবে? না, একটা নাও থাকতে পারে। ঘটনাটা এরকমও হতে পারে, এই যে এখানে আরেকটা রেখা এঁকা দিলাম, ঠিক আছে? তারপরে মনে করো আরেকটা কাজ করা যায়, এদিকে আরেকটা রেখা এঁকা দিলাম। এখন দেখো ঘটনা কি হয়। এখন আমি মনে করে বললাম যে এটার মান হচ্ছে I1, এটার মান হচ্ছে I2, এটার মান হচ্ছে I3। এরকম যদি কেস হয় তখন কি করব? এরকম কেস হলে একদম ইজি, সব যেগুলা একদিকে যাচ্ছে তাদেরকে একরকম রাখবো, যে অপোজিটে যাচ্ছে তাকে আরেক রকম রাখবো। এখন কারো যদি মনে হয় যে নিচে যাচ্ছে ওরে আমি প্লাস ধরবো, যে নিচে যাচ্ছে ওরে আমি প্লাস ধরবো, তাহলে যারা উপরে যাচ্ছে ওদেরকে তুমি মাইনাস ধরবা, সিম্পল জিনিস। এটাও হইতে পারে। আমার কারো যদি মনে হয় না যে উপরে যাচ্ছে তাকে আমি প্লাস ধরবো, তাহলে তুমি এইভাবে করো, সমস্যা নাই। তুমি চাইলে এটাও করতে পারো, তুমি চাইলে এটাও করতে পারো, কোনো সমস্যা নাই। শর্ত হচ্ছে যে আমি তো শর্ত পূরণ করছি, এই ক্ষেত্রের ভিতর দিয়ে যত পরিমাণ, ঠিক আছে, যত পরিমাণ তড়িৎ প্রবাহ গেছে তার মিউ নট গুণ। তুমি এইটা করে লাস্টে যেখানে মিউ নট গুণ করে দিবা, মিউ নট গুণ, শেষ, গুণ করে দিছো। এটা হচ্ছে এই ক্ষেত্রটার মধ্য দিয়ে মোট তড়িৎ প্রবাহ, এই ক্ষেত্রটার মধ্য দিয়ে মোট তড়িৎ প্রবাহ। এখানে একটা গেছে, একটার জন্য করছি। এখন এখানে যদি একের জায়গায় একাধিক যাইতো, মনে করি এটার ভিতর দিয়ে আই যাচ্ছে, আরেকটা আই যাচ্ছে, আরেকটা আই যাচ্ছে, তখন কি করতাম? n ইন্টু আই, মানে 3টা আই গেলে 3 ইন্টু আই। তো n সংখ্যক প্রবাহ যদি এটার ভিতর দিয়ে যায় n ইন্টু আই, মানে তুমি এটার একটা মডিফাইড রূপ আমি এভাবে লিখতে পারি যে b ইজ ইকুয়াল টু মিউ নট
ni ডিভাইডেড বাই 2πr। এই n এর মানে কি? n এর মানে হচ্ছে i পরিমাণ প্রবাহ নিয়ে প্রবাহিত হচ্ছে, যে এরকম তারের সংখ্যা n সংখ্যক আছে, n সংখ্যক আছে। n সংখ্যক দেখতে কিরকম হবে? এই যে এরকম হবে দেখতে। এই যে একটা গেছে, এই যে এখানে আরেকটা গেছে মনে করো, তারপরে মনে করো এই যে আরেকটা গেছে, তারপর হচ্ছে এই যে আরেকটা গেছে, এরকম এখানে 4টা দিছি না, এখানে 4টা দিয়েছি, এরকম n সংখ্যক আছে। এখানে 4 হলে তুমি এখানে n এর জায়গায় 4 লিখবা, এখানে 5 হলে এখানে তুমি n এর জায়গায় 5 লিখবা, মানে এইভাবে আর কি। শেষ ঘটনা এখানেই শেষ। এটা নিয়ে আর তেমন কিছু বলার নাই। মানে এই ব্যাপারটা, এই যে টপিক্সটা, এটা বিশাল বড়, কিন্তু তোমাদের জন্য এতটুকু জানাই না। আচ্ছা, এবার আসো আমরা অ্যাম্পিয়ারের সূত্র তো শিখলাম। অ্যাম্পিয়ারের সূত্রের কয়েকটা ব্যবহার দেখব। কয়েকটা ব্যবহার বলতে তোমাদের জন্য 2টা ব্যবহার থাকে, একটা হচ্ছে সলিনয়েড, একটা হচ্ছে টরয়েড। এখন আসি সলিনয়েড জিনিসটা কি, এটা আমাকে আগে জানতে হবে, ঠিক আছে? আগে আমাকে সলিনয়েড চিনতে হবে। তো সলিনয়েড জিনিসটা কি? তুমি যদি একটা, এই যে এরকম একটা সিলিন্ডার নাও, ঠিক আছে? এখন চিন্তা করো, এটার ভিতরে এভাবে যদি তার পেঁচাই, এইভাবে 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 যদি তারটা পেঁচাই, ঘটনাটা কি হবে বলো তো? এদিক থেকে শুরু করছি, তার পেঁচাইতে 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 এদিকে আসছি। স্প্রিং দেখছো না অনেকে? হ্যাঁ, কলমের ভিতরে স্প্রিং থাকে, আমরা ছোটবেলায় খেলতাম। বা মনে করো যে বাইকের পিছনেও কিন্তু স্প্রিং দেখা যায়, বিভিন্ন জায়গায় আরো অনেক জায়গায় স্প্রিং দেখা। আমরা স্পাইরাল খাতা ইউজ করি, যেটাকে আমরা পেট খাতা বলি। সো ওইটার বাইন্ডিংটা যে হয়, যে তারটা দ্বারা, ওইটাও কি স্প্রিং এর মতো, স্পাইরাল কিন্তু। সো এই যে স্পাইরাল তার দ্বারা যেভাবে যদি তুমি একটা স্ট্রাকচার গঠন করো, এটাই হচ্ছে সলিনয়েড। এবং সলিনয়েডের ভিতরে কিন্তু কোনো, এই যে একটা সিলিন্ডার আইকার রাখছে, যদিও ভিতরে একটা, এরকম ভিতরে কোনো সিলিন্ডার আসলে থাকে না, জিনিসটা পুরোটা ফাঁকা থাকে। এই জিনিসটা আমি যদি আঁকি একটু, এটা হচ্ছে এরকম দেখায়, এই যে এরকম। এই যে এরকম দেখছো? তো এইটা কেন আঁকলাম? আসল সলিনয়েড হচ্ছে এই পোর্শনটুকু। এইটা শুধু মনে করো যে একটা কোনো কিছু একটা অ্যাড দেওয়ার জন্য জাস্ট আইকা রাখছি, ঠিক আছে? এটা মাইনাস, এটা প্লাস, এদিকে যাচ্ছে, এদিক থেকে আসতেছে, এটা আয়ের ডিরেকশন দিলাম। সো এদিকে যখন যাবে, যাওয়ার পর হচ্ছে এইভাবে করে সামনের দিকে অগ্রসর হতে থাকবে। এটা জাস্ট প্রবাহটা দিলাম। মেইন যে আমার পোর্শনটুকু শুরু হয় হচ্ছে আমার এই যে এইখান থেকে এইখান পর্যন্ত, এই পোর্শনটুকু হচ্ছে সলিনয়েড। ভিতরে কোনো সিলিন্ডার রাখা হয় না, বানানোর সময় হয়তো একটা সিলিন্ডারের ভিতরে পেঁচাইতে হয়, এটা তখন ইউজ করে। আচ্ছা, তো আমরা এখন নির্ণয় যেটা করব, এটা হচ্ছে একটা সলিনয়েড তোমাকে চিনাইছি। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে একটা সলিনয়েডের অক্ষের যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। প্রশ্ন হচ্ছে সলিনয়েডের অক্ষ কোনটা ভাইয়া? তো সলিনয়েডের অক্ষ হবে কি? এই যে দেখতেছো সলিনয়েড, তারগুলা দেখতে মনে হচ্ছে যে এই যে এরকম আকার, লোকগুলা দেখতে এরকম আকার মনে হচ্ছে, তাই না? আসলে কিন্তু তাই না। মানে দেখতে হচ্ছে, ব্যাপারটা হচ্ছে গোল, এরকম গোল, একদম বৃত্তাকার। কিন্তু আমি সাইড থেকে দেখতেছি, তো আমরা সাইড থেকে আঁকছি আর কি, তো এই জন্য এটা এরকম দেখাচ্ছে। এটা যদি বৃত্তাকার হয়, তাহলে বৃত্তের এই মাঝ বরাবর অবশ্যই একটা তার কেন্দ্র থাকবে। তাহলে প্রতিটার কেন্দ্র দিয়ে তুমি যদি একটা রেখা কল্পনা করো, তাহলে রেখাটা কেমন হবে দেখতে? রেখাটা হচ্ছে এই যে এরকম হবে। একটা রেখা কল্পনা করো, রেখাটা হচ্ছে এই যে এরকম হবে। একটু উপরে উঠাই দিই, মাঝ বরাবর, এই যে এই হচ্ছে রেখা। এটা হচ্ছে সলিনয়েডের অক্ষ বলা হয়। যে প্রতিটা যে স্পাইরাল, মানে প্রতিটা যে বৃত্ত আছে, প্রতিটা বৃত্তের একদম কেন্দ্র দিয়ে যে রেখাটা কল্পনা করা হচ্ছে, এই রেখাটাই হচ্ছে সলিনয়েডের অক্ষ। তো এই অক্ষের যে কোনো বিন্দুতে আমরা এখন চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব। তো চলো, এই জিনিসটা এখানে খুব সুন্দরভাবে আঁকছিলাম, এখানে আবার দ্বিতীয়বার আঁকা হয়েছে, সমস্যা নাই। আমরা এই জিনিসটাই এখন করি। আই গেস সবাই সলিনয়েড চিনতে পারছো। সলিনয়েড আর কিছুই না। হয়তো দৈনন্দিন জীবনে অনেক জায়গায় তোমরা দেখবাও পারো। আচ্ছা, এই জিনিসটাই এখানে আঁকা। তাহলে দেখো, এদিক থেকে প্রবাহ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আচ্ছা এদিক দিয়ে ঢুকতেছে, ঢুকার পর মনে করো এটা এইভাবে করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এইভাবে যদি অগ্রসর হয়, তাহলে দেখো তো সলিনয়েডের ডিরেকশনটা কিভাবে হয়। তারটা এইভাবে যাবে, পরে এই যায় এই উপরের দিকে যাচ্ছে, মানে প্রবাহগুলা উপরের দিকে যাচ্ছে। এই যে প্রবাহটা উপরে যাচ্ছে, যায় লাস্ট এইভাবে যায়। অর্থাৎ এইভাবে যদি যায়, চিন্তা করো, আসতেছে, আইসে এই যে এইভাবে যে যাচ্ছে, আবার উপর দিয়ে ঢুকে, আবার এদিক দিয়ে নিচে দিয়ে, ওই পাশ নিচে দিয়ে আসে, এই পাশে উপরে যায়, ওই পাশ নিচে দিয়ে আসে, এই পাশে উপরে যায়, এইভাবে করতে 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 লাস্টে আবার বের হয়ে চলে গেছে। এই হচ্ছে প্রবাহটা। তো এখন তুমি যদি একটা কাজ করো, এইটা তো এভাবে রাখা আছে, তাই না? এটাকে তুমি তোমার দিকে ঘোরাও, ঘোরায় তারপর এই বরাবর এটাকে কাটো, এই বরাবর মাঝখানে দিয়ে এটার এখান দিয়ে কাটো। কাটলে কি হবে বলো তো? তুমি এই পোর্শনটুকু কাইটা ফালাই দিচ্ছ। কাইটা ফালাই দিলে এখন দেখবা কি, কাইটা ফালাই দিলে এখন দেখবা যে এটা কোন দিক দিয়ে কাটছো। একটু ভালো করে ব্যাপারটা বোঝার ট্রাই করো। তোমাকে আমি এই যে যেটা দেখাচ্ছি, তোমাকে যে জিনিসটা আমি দেখাচ্ছি, এই জিনিসটা হচ্ছে এইভাবে রাখা। আমি তোমাকে বললাম এটার মাঝ বরাবর এখান থেকে ছুরি দিয়ে কাটো, ছুরি দিয়ে কাটো। তাহলে কাটলে কি হবে? কখনো তোমরা গাজর কাটছো, শশা কাটছো, মাঝ বরাবর ধরো একটা গোল একটা গাজর অথবা শশার মাঝ বরাবর কাটলে কি হয়?
এক পাশ দেখতে একদম সমান হয় আর এক পাশে কার্ভ থাকে, তাই না? সো এই পাশ মনে করো এরকম গাজর শসার মতো একদম সোজা কাইটা ফেলছো, তাহলে এই পাশ হয়ে যাবে সোজা। এই যে একদম সোজা পাশটুকু আমি দেখতেছি, ঠিক আছে, আমি সোজা পাশটুকু দেখতেছি। দেখলে কি হবে, এই যে প্রবাহটা উপরে যাচ্ছে, এরপর এইভাবে ভিতরে ঢুকতেছে, ওই পাশে নামতেছে, আবার এই পাশ দিয়ে বের হয়ে আসতেছে। সো আমি যখন কোনো কিছু ভিতরে ঢুকাইতাম, তোমাদেরকে তো মনে হয় শিখাইছি না, যে কোনো একটা কিছু যখন ভিতরে ঢুকে তখন আমরা হচ্ছে তীরের পিছনের পোর্শনটুকু দেখতে পাই, যে এই পোর্শনটুকু স্টার মার্ক করা থাকে। আর যখন কোনো কিছু আমাদের দিকে আসে, মনে করো একটা সুই যদি আমার, যেমন এই প্যানটা যদি তোমার দিকে ধরি, তুমি কি দেখো, প্যানের একদম নিপ পয়েন্টটা দেখো না? সেটা নিপ পয়েন্টটা দেখতে কি সুচালো, একটা বিন্দুর মতো। সো যেটা তোমার দিকে আসবে ওইটাকে আমরা এইভাবে সাইন ডিনোট করি, আর যেটা তোমার দিক থেকে ভিতরের দিকে যাচ্ছে এটাকে আমরা এইভাবে ডিনোট করি। এটা কিন্তু আমরা শিখছিলাম। তাইলে এই যে প্রবাহটা এদিকে ভিতরে যাচ্ছে, পিছন সাইড দিয়ে নিচে নামতেছে, আবার এই পোর্শন দিয়ে বাহিরে বের হয়ে আসতেছে। তো এই জিনিসটাকে এইভাবে আঁকা। মানে এখন তুমি যদি এটাকে যদি এরকম শশার মতো বা গাজরের মতো এক ফালি করে যদি কেটে ফেলো, তাহলে তুমি হচ্ছে এরকম দেখতে পারবা যে তারগুলা ভিতরে যাচ্ছে আর এদিক থেকে তারগুলা বাইরের দিকে বের হয়ে আসতেছে। সো এইটাকে কাটার পর আমি মনে করো এইটা পাইছি। এখন চিন্তা করো আমাকে কি বলছে, এই অক্ষের উপর যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। এটা কিন্তু আমার অক্ষ, হ্যাঁ, এইটা হচ্ছে আমার এবি অক্ষ, এই জিনিসটাই এইখানে দেওয়া। আচ্ছা এখন বলো তো, এদিক থেকে যদি তার বের হয়ে আসে আর এদিকে যদি তার যদি ঢুকে, তাহলে তার হচ্ছে এদিকে ঢুকতেছে না। এই হচ্ছে আমার আঙ্গুল, ঠিক আছে, এই হচ্ছে ডান হাত, প্রথমে দেখাই রাখি, এটা হচ্ছে আমার ডান হাত, এই হচ্ছে আমার বৃদ্ধাঙ্গুলি। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি যে কলম বরাবর উপরে ধরলে যখন ভিতরে ঢুকবে তখন কিরকম হয় দেখো তো, এই যে দেখো এই আঙ্গুলগুলোর অবস্থান দেখতেছো, এইভাবে যাচ্ছে, ঠিক আছে, এইভাবে যাচ্ছে, মানে উপর দিয়ে যাবে। আমি ব্যাপারটা বুঝাই, এরা যেহেতু এইভাবে আছে, এইভাবে যখন ধরবো এইভাবে হচ্ছে, দ্যাটস মিন রেখাগুলা, চৌম্বক ক্ষেত্র রেখাগুলা এইভাবে যায়, এইভাবে আসতেছে। এই একটা বিন্দুর জন্য যদি ধরি এইভাবে যায়, এইভাবে আসতেছে। ওর জন্য যদি ধরি এইভাবে যায়, এইভাবে আসতেছে। ওর জন্য যদি ধরি এইভাবে যায়, অর্থাৎ মোট কথা সবাই এইভাবে যায়, এইভাবে করে রাউন্ড দিয়ে দিয়ে আসতেছে। কাদের জন্য বলছি এটা? উপরের পোর্শনটুকুর জন্য বলছি। এবার নিচের পোর্শনে আসি, নিচের পোর্শনে তারগুলা কি আমার দিকে আসতেছে। আমার দিকে আসলে আবার এই আমার ডান হাত, এই হচ্ছে বৃদ্ধাঙ্গুলি। এইবার দেখো তোমার দিকে এবার বৃদ্ধাঙ্গুলির ডিরেকশনটা যদি ধরি, তাহলে এইভাবে চৌম্বক ক্ষেত্র রেখাগুলা এইভাবে আসতেছে, ঠিক আছে। এইভাবে যদি আসে, এইভাবে মানে কি, যে উপরের পোর্শনটুকু দিয়ে ভিতর এদিকে যাচ্ছে, নিচের পোর্শন দিয়ে আসতেছে। তাহলে উপরের পোর্শন দিয়ে যেভাবে যাবে, নিচের পোর্শন দিয়ে আসবে, উপরের পোর্শন দিয়ে যাবে, নিচের পোর্শন দিয়ে আসবে। এই যে ক্ষেত্র রেখাগুলো, অর্থাৎ একটার জন্য হচ্ছে এইভাবে, এটার জন্য হচ্ছে এইভাবে, এটার জন্য হচ্ছে এইভাবে, সবগুলোর জন্য যদি ধরি কাহিনীটা হচ্ছে এইভাবে হচ্ছে, মানে ডিরেকশনটা এদিকে। আর ওর জন্য কি পাইছিলাম, ওর জন্য পাইছিলাম হচ্ছে এইভাবে, ডিরেকশনটা এদিকে। এর মানে এইভাবে যদি কারেন্টটা আমি সাপ্লাই দিই, আমি এমন একটা চৌম্বক ক্ষেত্র রেখা পাবো যে চৌম্বক ক্ষেত্র রেখাগুলোর ডিরেকশনটা হবে এইদিকে। এবার তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি। এই ইম্পর্টেন্ট ইনফরমেশনটা হচ্ছে, সলিনয়েডের বাইরে কোনো চৌম্বক ক্ষেত্র থাকে না। সলিনয়েডের বাইরে চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে 0। এটা একটু মানে নোট ডাউন করে রাখবা। এটা জাস্ট লাল কলমে লিখে রাখি, সলিনয়েডের বাহিরে যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান 0, ঠিক আছে। যাও, তাহলে এখন আমার কাজ হচ্ছে কি, আমি একটা জিনিস পাইছি যে আমার এই যে সলিনয়েড আছে, এই সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র ছিল, এবং এই চৌম্বক ক্ষেত্র রেখাগুলাটা হচ্ছে এরকম দেখতে, অনেকটা মনে করো যেভাবে যাবে। তারপরে হচ্ছে এটা এইভাবে যাবে। ঠিক আছে,
তো এখন কেউ বলতে পারবে এই পাশে আবার এসে ব্যান্ড হয়েছে কেন? এই পাশে ব্যান্ড হওয়ার কারণটা হচ্ছে এটা হচ্ছে সসীম দৈর্ঘ্যের একটা সলিনয়েড, আর একটা আইডিয়াল সলিনয়েডের যে এই যে লেন্থটা, এই লেন্থটা অসীম হবে, মানে এই যে এরকম এরকম যে করতে থাকবে এটা অসীম হবে। তো বাস্তবে তো অসীম দৈর্ঘ্যের সলিনয়েড পাওয়া কখনো সম্ভব না। সো এই জন্য এটা লাস্টে এই জায়গাগুলোতে আমার চুম্বক ক্ষেত্রটা একটু ব্যান্ড হয়, মানে এই পাশটা শেষ হয়ে আসে তো লাস্টে, এই জন্য এই পাশটা আসলে এরকম একটু ব্যান্ড হয়। বাট আইডিয়াল যদি হইতো যে এইভাবে যে কার্ভটা শুরু হয়েছে এটা শেষ হবে না, এটা অসীম দৈর্ঘ্যে থাকবে, তখন চুম্বক ক্ষেত্র রেখাগুলো এরকম একদম সমান সমান হইতো, এরকম একদম সুন্দর সমান সমান হইতো। ওই যে অনেকে ঘরের রড বাঁধাই করে না, ঠিক আছে, কেউ পাইলিং দেখছো বিল্ডিংয়ের পাইলিং করার সময় দেখবে যে এরকম সুন্দর সুন্দর রিং পরায় রাখে, পরায় হচ্ছে যেরকম লম্বা লম্বা রড থাকে, রডগুলার এরকম চারিদিক থেকে রিং পরায় রাখে, পড়ায় হচ্ছে মাটির ভিতরে ঢুকায়। সো কারো যদি প্র্যাকটিক্যাল লাইফের নলেজ থাকে সে হয়তো ব্যাপারটা ভালো বলতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার আইডিয়ালটা কোথায় উঠায় রাখি, আইডিয়ালটা এদিকে থাক, এটা হচ্ছে আমার আইডিয়াল সলিনয়েড দেখতে এরকম। আচ্ছা, এবার আসি। সো আমাদের ওইগুলো নিয়ে চিন্তা করার দরকার না, আমরা জাস্ট এই একটা নিয়ে চিন্তা করব, আমরা জাস্ট এই একটা নিয়ে চিন্তা করব, এদেরকে আমার চিন্তা করার দরকার নেই। আমি জাস্ট এরকম ধরবো, আমার ডিরেকশনটা কোন দিকে, জাস্ট এই দিকে। কিসের ডিরেকশন? চুম্বক ক্ষেত্রের ডিরেকশন। চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা এদিকে, এইদিকে। আচ্ছা, এবার আমি যেহেতু এই রেখার যে কোনো একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব, তাহলে একটা কাজ করি, এই রেখা দিয়ে একটা বদ্ধ পথ কল্পনা করি, এই রেখা দিয়ে একটা বদ্ধ পথ কল্পনা করি। তাহলে এই রেখা দিয়ে যে কোনো বদ্ধ পথ কীভাবে কল্পনা করা যায়, মনে করে যে এইটাই করি। এই যে এটা হচ্ছে একটা বদ্ধ পথ। বদ্ধ পথটা দেখো, এটার যে কোনো বিন্দু, আমি অক্ষের উপর যে কোনো একটা বিন্দু নিব, এই যে মনে করো অক্ষের উপর যে কোনো একটা বিন্দু নিচ্ছি, এই বদ্ধ পথটা কিন্তু ওই বিন্দুটাকে অতিক্রম করছে। মানে আমার শর্ত ছিল কি, যে যেই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব, সো যেই রেখাটা নিব ওই রেখাটা যাতে ওই বিন্দুকে ছেদ করে বা ওইটার উপর দিয়ে যেহেতু যায়, তাহলে বদ্ধ পথটা এটার উপর দিয়ে গেছে না, এটার উপর দিয়ে গেছে। আচ্ছা, এখন বলতে পারো ভাই আগের বার তো বৃত্তাকার নিচ্ছেন, এবার বৃত্তাকার নেন নাই কেন? ওই যে বললাম, আমারে বলছে বদ্ধপথ নিতে, আমি যেভাবে সুবিধা, আমার হিসাব নিকাশ করতে যেভাবে সুবিধা আমি ওইভাবে বদ্ধপথ নিব, এটা আমার ইচ্ছা। হ্যাঁ, এখানে কারো নাক গলানোর কিছু নাই, আমার যেভাবে খুশি আমি এইভাবে নিব। আচ্ছা, তো বদ্ধপথ হইলেই হয়েছে। তো তখন আমার সুবিধা ছিল বৃত্তাকার নিয়ে কাজ করা, আমি হিসাব করতে পারবো ইজিলি, বৃত্তাকার নিছি। এখন আমার সুবিধা হয়েছে আমি আয়তাকার নিব, আমি আয়তাকার নিছি। আমি কিন্তু অ্যাম্পিয়ারের সূত্র কিন্তু আমি ফলো করতেছি, আমি কিন্তু ব্রেক করতেছি না। শর্ত ছিল যে বিন্দুতে নিব ওই বিন্দুর মধ্য দিয়ে একটা রেখা নিতে হবে, রেখাটা বদ্ধ হইতে হবে এবং প্রবাহগুলা রেখার ভিতরে হইতে হবে, প্রবাহটা রেখার ভিতরে হইতে হবে। দেখো তো রেখার ভিতরে হয়েছে না? আচ্ছা, হইল। তাহলে এবার একটা কাজ করি, রেখার একটা ডিরেকশন দিই। রেখার ডিরেকশন কীভাবে দেওয়া যায়? এই মনে করো রেখার ডিরেকশন দিয়ে দিই, যে রেখারও তো একটা ডিরেকশন লাগবে। তখনও কিন্তু রেখার ডিরেকশন ছিল, এই যে এখানেও কিন্তু রেখার একটা ডিরেকশন ধরছিলাম। আমার ডিএল, যেহেতু আমি ডিএল নিয়ে কাজ করব, আমি দুইটা ডট গুণন করতেছি। দুইটা ডট গুণন করার অর্থ কি, যে বি একটা ভেক্টর রাশি, আবার এলটাকেও একটা ভেক্টর রাশির রূপে আমার প্রকাশ করতে হবে। তো এটাকে যদি এলটাকে যদি ভেক্টর রাশির রূপে প্রকাশ করতে যাই, তখন অবশ্যই আমার এই এল এর একটা ডিরেকশন লাগবে। এল এর ডিরেকশন থাকার অর্থ কি, ডিএল ছোট ছোট পোর্শনগুলোরও কিন্তু ডিরেকশন থাকা। আচ্ছা, তাহলে এটার একটা ডিরেকশন দিই, এটার ডিরেকশন হচ্ছে এইদিকে, এটার ডিরেকশন হচ্ছে এদিকে। আর এদিকে যখন ডিরেকশন আসবে, ও কত দিকে দিতেছি ডিরেকশন, এভাবে যাবে এভাবে যাবে এভাবে যাবে নাকি? আচ্ছা, এদিকে এদিকে। আচ্ছা, এবার একটা কাজ করি, এটাকে মার্কিং করি, এটাকে দিই পি, এটাকে দিই কিউ, এটাকে দিই আর, এটাকে দিই এস। তাহলে এখন সেম কাজটাই করব। কি করব? রৈখিক সমাকলন করব। প্রথমে বি নিব এবং তার সাথে খুব ক্ষুদ্র পোর্শন ডিএল এর রৈখিক সমাকলন করব। সমাকলন করলে আমি মোট প্রবাহের মিউ নট গুণ পাবো। ঠিক আছে, মোট প্রবাহ মানে আই নেট লেখা রাখলাম। আই নেট মানে নেট, যে পরিমাণ প্রবাহ যায়। এখন একটা ঘটনা তোমাদেরকে বলি, এই যে সম্পূর্ণ আমার সলিনয়েডটা ছিল, এই সলিনয়েডের দৈর্ঘ্য ধরে নিলাম হচ্ছে এল। ঠিক আছে, সলিনয়েডের দৈর্ঘ্য। বেশি দিক হয়ে গেছে নাকি? এদিকেই রাখি। সলিনয়েডের দৈর্ঘ্য হচ্ছে এল, মোট পাকের সংখ্যা, মোট পাকের সংখ্যা হচ্ছে এন।
মানে এই এল যে দৈর্ঘ্য ছিল, এই এল দৈর্ঘ্য তো অনেকগুলো পাক দিছি না, মোট পাকের সংখ্যা এখানে গণা যায় 1 2 3 4 5টা, কিন্তু হচ্ছে আমি ধরে নিলাম যে এখানে n সংখ্যক পাক আছে। তো এই ইনফরমেশনটা আমার লাগবে, একটু পরে লাগবে, এখন লাগতেছে না। এখন লাগতেছে না কেন? কারণ ওই যে এখানে আই নেট লেখা রাখছি, মানে একটা তারের ভিতর দিয়ে আই পরিমাণ প্রবাহিত যাচ্ছে, তাহলে n সংখ্যক তারের ভিতর দিয়ে মোট n ইন্টু আই পরিমাণ প্রবাহ যাচ্ছে, এটা আমরা লাস্টে লিখবো। এই পোর্শনটুকুতে আসি, এই পোর্শনটুকুতে ইন্টিগ্রেশন করলে হচ্ছে সম্পূর্ণটার দৈর্ঘ্য পাবো। তো সম্পূর্ণটার দৈর্ঘ্য কিভাবে পাবো? তাহলে আমি একটা কাজ করি, এইটা একটা পোর্শন নেই, এইটা একটা পোর্শন নেই, এইটা একটা পোর্শন নেই, এটা একটা পোর্শন নেই, আলাদা আলাদা যোগ করি নাকি, তাও তো পাবো, সমস্যা নেই। এটা বোঝার জন্য রাখছিলাম, সেটার কাজ আপাতত নাই, আমার কাজ হচ্ছে এটা নিয়ে। আচ্ছা, তাহলে প্রথম পোর্শন আসি, কোথা থেকে স্টার্ট করব? পি থেকে না, এস থেকে আরম্ভ করি, এস থেকে আর পর্যন্ত, বি ডিএল প্লাস, দ্বিতীয়তে আসি এস আসে এবার আর থেকে কিউ পর্যন্ত, প্লাস এবার আসি কিউ থেকে পি পর্যন্ত, প্লাস এবার আসি পি থেকে আবার এস পর্যন্ত। এই সবগুলো যদি যোগ করি ফাইনালি হচ্ছে উপরের এইটা পাবো। ঠিক আছে, সবগুলো যদি যোগ করি ফাইনালি হচ্ছে আমি এই যে এইটা পাবো, মিউ নট আই নেট পাবো। আচ্ছা, এবার প্রথমে এস আর এর পোর্শনটুকু দিয়ে স্টার্ট করি। এস আর কোন দিকে যাচ্ছে? এই যে দৈর্ঘ্যটুকু, এই দৈর্ঘ্যের ডিরেকশন হচ্ছে এদিকে, আর চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে এদিকে। সো এইটার যে ডট গুণফল হবে, মানে এটা যে এরকম যে হবে সামেশন, এটা হবে এস আর, এটা হবে বি ডিএল কস থিটা। সো কস থিটার বলা লাগতেছে না, 180 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, থিটার মান 180 ডিগ্রি হবে। আচ্ছা, প্লাস এবার পরের পোর্শনটুকুতে আসি, এস থেকে কোথায় গেল? আচ্ছা, আর থেকে কিউ, আর থেকে কিউ পোর্শনে আসি। এই পোর্শনটুকু আসার মধ্যে এই যে অংশটুকু আছে, এই যে কিউ থেকে এই যে পোর্শনটুকু, এই পোর্শনটুকু হয়ে গেছে সলিনয়েডের বাইরের পোর্শন। মনে করি যে এই পোর্শনটুকু, মানে এটা আর, তো এটা আর প্রাইম দিই, তাহলে আর প্রাইম কিউ, এই যে পোর্শনটুকু এটা হচ্ছে আমার সলিনয়েডের বাইরে। সো সলিনয়েডের বাইরে হইলে এইটুকু পোর্শনের জন্য চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে 0। আমি তোমাকে কথাটা প্রথমে লিখে দিছিলাম, তাহলে তোমাকে শুধু এই সম্পূর্ণটা তুমি যদি ইন্টিগ্রেট করো, তারপরে তুমি শুধু এইটুকু অংশের জন্য পাবা। এবার এইটুকু অংশের জন্য বলি, এইটুকু অংশের ডিরেকশন কোন দিকে? সোজা নিচের দিকে, মানে খাড়া নিচের দিকে, তাই না? আচ্ছা, আর চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে? এই দিকে। চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কিন্তু আগেই জানাই দিয়েছে। আচ্ছা, তারপর একবার দিয়ে রাখি, তাহলে আবার বলবো যে দেই নাই। এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি, চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা হচ্ছে এইদিকে। ঠিক আছে, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। তো চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন এদিকে, আর এখানে এই যে পোর্শনটুকু ছিল আর আর প্রাইম, এটার ডিরেকশন খাড়া নিচের দিকে। তো এই যে কোণটায়, কোণটার মান, তাদের মধ্যবর্তী কোণ, অর্থাৎ এই দৈর্ঘ্যটা আর এই চৌম্বক ক্ষেত্রের যে মধ্যবর্তী কোণ কত হয়েছে? 90 ডিগ্রি হয়েছে। সো তুমি যদি cos 90 ডিগ্রি বসা, মানে এখানে বি ডট ডিএল এর পরে বসে বা বি ডিএল cos থিটা, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বসালে সম্পূর্ণটা কি হয়ে যাবে? 0। তো সম্পূর্ণটা যদি 0 হয় তাহলে তো আমার এটার বসানোর প্রয়োজন পড়তেছে না, আমি সরাসরি লিখে দিলাম 0। প্লাস এবার বি ডিএল আসো কিউপি অংশের জন্য, কিউপি অংশ তো সলিনয়েডের বাইরে, তাহলে এটা আমরা অটোমেটিক 0 লিখতেই পারি। প্লাস এবার আসো বিডিএল, এটা হচ্ছে পিএস। সো পিএস অংশটুকুর আর আমি এইটার এটা আলাদাভাবে ভেঙে বলবো না, পিএস এর ডিরেকশন হচ্ছে উপরে যাচ্ছে, চৌম্বক ক্ষেত্রের দিকে যাচ্ছে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, দ্যাটস মিন এই পোর্শনটুকু হয়ে গেছে 0। তাহলে লাস্টে আসলো মিউ নট আই নেট, শেষ। তাহলে এখন দেখো এইটাকে তুমি যদি ইন্টিগ্রেট করো কি পাবা? কস 180 ডিগ্রির জন্য পাবা হচ্ছে মাইনাস, আচ্ছা বি বি এর মতোই থাকবে, বি কনস্ট্যান্ট, এটার কিছু করলাম না। ডিএল, ঠিক আছে, এস থেকে আর অংশ, এস থেকে আর এই অংশটাকে তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে তুমি সলিনয়েডের দৈর্ঘ্যটাকে আবার পাবা। সলিনয়েডের দৈর্ঘ্য আমি কত লেখা রাখছিলাম? এল। সো এটা আমি পেয়ে যাবো হচ্ছে এল ইজ ইকুয়াল টু মিউ নট। এবার আই নেটের মান বসাই। আই নেট মানে কি? টোটাল যে পরিমাণ প্রবাহ এর ভিতর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখন বলো টোটাল কি পরিমাণ প্রবাহ এর ভিতর দিয়ে যাচ্ছে? টোটাল কি পরিমাণ প্রবাহ এটার ভিতর দিয়ে? প্রতিটা তারের ভিতর দিয়ে আই পরিমাণ প্রবাহ যাচ্ছে। আর এরকম তার কয়টা আছে? এই যেরকম চাকতি যতটা আছে তার তো ততটাই। কয়টা আছে? এন সংখ্যক আছে। তাহলে আই ইন্টু এন, আই ইন্টু এন বা এন ইন্টু আই দাও, এটাই সুন্দর দেখায়।
n ইন্টু আই। এই জন্য আগের এই যে সূত্রটা ছিল এখানে এই যে n ইন্টু আই এই জন্যই লিখছিলাম। যদি n সংখ্যক তার যায় তাহলে আমি সরাসরি n ইন্টু আই লিখতে পারবো। তো এই যে n ইন্টু আই লিখে দিচ্ছি। আচ্ছা এখন কেউ বলতে পারো ভাই মাইনাস সাইন আসছে কেন? মাইনাস সাইন প্লাস সাইন কোনো ব্যাপার না। তুমি যদি এখানে এই আমি রেখাটাকে আমি ধরছিলাম কি ঘড়ির কাঁটার দিকে ধরছিলাম রেখাটা, তুমি রেখাটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধরো তাহলে দেখবা প্লাস এসে পড়ে। অথবা তুমি যদি প্রবাহটাকে এদিকে না ধরে প্রবাহটাকে যদি এদিকে ধরতা তাহলে প্রবাহ এদিকে যায় লাস্টে এদিকে আসতো, প্রবাহ এদিকে যায় লাস্টে এই দিকে আসতো। তো তখন কি হইতো? তখন এই যে আমার যে চুম্বক ক্ষেত্রটাও এইভাবে যেভাবে আসতো তখন এটা প্লাস হয়ে যেত। সো এইটার প্লাস মাইনাস নিয়ে কেউ অত প্যারা খাওয়ার দরকার নাই, এটার প্লাস মাইনাস কোনো ফ্যাক্ট না, শুধু দিক বোঝানোর জন্য ইউজ করা হয়। আমি যদি শুধুমাত্র মান নিয়ে কাজটা করি, ঠিক আছে, তাহলে এখানে লিখা দিই। আমি যদি মান নিয়ে কাজটা করি তাহলে বি ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থেকে প্লাস সাইন কীভাবে লিখতেছি বুঝতে পারছো তো? আবার কেউ বললো না ভাই হট করে এখান থেকে এখানে গেলেন মাইনাস সাইন কই গেল, মাইনাস সাইন এভাবেই বাদ গেল। এটা হচ্ছে উপরে থাকবে মিউ নট এন আই, নিচে থাকবে এল। আচ্ছা এবার বলো তো এন বাই আই মানে এল মানে কি? ক্যাপিটাল এন ডিভাইড বাই স্মল এল মানে কি? দেখো মোট পাকের সংখ্যা হচ্ছে এন আর মোট সলিনয়েডের দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে আমি যদি বলি এল দৈর্ঘ্যে, ঠিক আছে, এল দৈর্ঘ্যে পাকের সংখ্যা হচ্ছে এন, সুতরাং একক দৈর্ঘ্যে পাকের সংখ্যা হচ্ছে এন বাই এল। এর মানে এন বাই এল মানে হচ্ছে একক দৈর্ঘ্যে পাকের সংখ্যা। তাহলে একটা সলিনয়েডের অক্ষের যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বি ইজ ইকুয়াল টু হবে আই, ঠিক আছে, মানে একটা তারের ভিতর দিয়ে যে পরিমাণ প্রবাহ প্রবাহিত হচ্ছে আই ইন্টু মিউ নট ইন্টু একক দৈর্ঘ্যে যতটা পাক আছে তত, শেষ। এখন একক দৈর্ঘ্যে পাককে অনেক সময় এই জিনিসটাকে এইভাবেও লেখা হয়, স্মল এল দ্বারাও এন দ্বারাও লেখা হয়। তাহলে এন বাই এলকে তুমি শুধুমাত্র স্মল এন দ্বারাও প্রকাশ করতে পারো। আর এইখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস কেউ খেয়াল করছো কিনা আমি জানি না, এই জিনিসটা হচ্ছে দেখো প্রবাহ কোন দিকে গেছিল, প্রবাহ এদিকে যায় এভাবে যায় এভাবে যে এভাবে আসছে না, ফাইনালি চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা এইভাবে গেছে, এই যে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা এইভাবে গেছে। আমি যদি প্রবাহটাকে এদিক থেকে ধরতাম, প্রবাহ এদিক দিয়ে যে এইভাবে যে এইভাবে যে এইভাবে আসতো, চৌম্বক ক্ষেত্রটা এইভাবে আসতো। সো কখনো যদি কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার ক্ষেত্রে তোমার যদি মনে হয় যে বৈশা প্রথমে আগে ডিসাইড করব যে এইটা দেখো এদিকে যে এমনে গেছে তারপরে এমনে গেছে, তাহলে এটা এদিকে হইলে ওইটা ওইদিক, তারপরে কোন দিক, হ্যান তেন, এত কিছু আমি তোমাকে শুধু বোঝানোর জন্য করছি। তোমার যদি এরকম একটা সার্কিট দিয়ে যদি বলা যাবে ভাই বলো তো চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে, তুমি সুন্দরভাবে আনসার দিবা চৌম্বক ক্ষেত্রে আমার প্রবাহ যেহেতু এদিকে যাচ্ছে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন এদিকে, শেষ। প্রবাহ এদিকে যাচ্ছে মানে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন এদিকে, দ্যাটস মিন আমি যেটা বুঝাতে যাচ্ছি যে চৌম্বক ক্ষেত্র এদিক দিয়ে এভাবে যায় এভাবে আসতেছে, আবার এদিক দিয়ে এভাবে যায় এভাবে আসতেছে, শেষ। এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে, প্রতিবারই এদিকে যাচ্ছে, যে এদিক দিয়ে যায় এদিকে আসে অথবা এদিক দিয়ে যায় এদিকে আসে, অর্থাৎ প্রবাহ যেদিকে যাচ্ছে চৌম্বক ক্ষেত্রটা অক্ষের ভিতর দিয়ে ঠিক ওই দিকেই যাচ্ছে, ঠিক আছে। এই গেল আমার কারটা গেল, সলিনয়েডেরটা গেল, সলিনয়েডেরটা গেছে। আচ্ছা এবার আসো টরয়েড। টরয়েড জিনিসটা কি এবার আমাকে এটা একটু বুঝতে হবে, যে টরয়েড রাখা আছে সুন্দরভাবে। টরয়েড হচ্ছে সলিনয়েড, জাস্ট কি করা হয়েছে জানো, লম্বা একটা সলিনয়েড নিছি, কেউ ম্যাজিক পাইপ দেখছো কিনা জানি না, যারা হচ্ছে প্লাম্বার ওরা ইউজ করে, আমরা বাসা বাড়িতে ইউজ করি, আমাদের কিচেন চিমনির নিচে বা সিঙ্কের নিচে থাকে, বেসিনের নিচে যে পাইপটা থাকে, পাইপটা দেখবা খুব সুন্দর, চাইলেই ব্যান্ড করা যায়। সো এই পাইপ দ্বারা তুমি খুব সুন্দর টরয়েড বানায় ফেলতে পারো। তো ওইটা হচ্ছে যে তুমি যে এই যে সলিনয়েডটা ছিল, সলিনয়েডটাকে যদি ধরে যদি বাঁকা করো, গোল মানে বৃত্তাকার যদি করো, ডোনাট যেটা ডোনাট খাও না অনেকে, গোল পিঠার মতো ডোনাটের মতো যদি বানায় ফেলো দেখবে এটা একটা টরয়েড হয়ে গেছে, বুঝতে পারছো, এটা একটা টরয়েড হয়েছে। তো টরয়েডের কাহিনী দেখো কিরকম হইলো। টরয়েডে আমরা তিনটা কাজ করব। টরয়েডের মধ্যবর্তী কোনো বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব, টরয়েডের অক্ষের উপরে আমরা একটা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব, টরয়েডের বাহিরে যে কোনো একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব, তিনটা কাজ করব। তাহলে আসো একটা একটা করি। প্রথম কাজ হচ্ছে আমার টরয়েডের ভিতরেই ধরলাম, ভিতর থেকে স্টার্ট করি। তাহলে আমার এক নাম্বার কাজ কি, এক নাম্বার কাজ হচ্ছে টরয়েডের ভিতরে কোনো বিন্দুতে, টরয়েডের মধ্যবর্তী কোনো বা ভিতরের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। যদি এমসিকিউতে আসে তখন কি লিখবা, চৌম্বক ক্ষেত্র বি ইনসাইড ইজ ইকুয়াল টু 0। এখন বলো যেটা কিভাবে করলাম, যে কথা নাই বার্তা নাই ভিতরে লিখে দিলাম 0,
এইটার জন্য তোমাকে আর কিছু করতে হবে না, এটার জন্য তুমি ইজিলি কি নির্ণয় করতে পারো, দেখো টরয়েডের ভিতরে যদি নির্ণয় করতে যাইতা, হ্যাঁ টরয়েডের ভিতরে যদি নির্ণয় করতে যাইতো তখন তোমাকে মনে করো যে বায়োসাভার্টের সূত্র নিয়ে অনেক পেন খাইতে হতো, কিন্তু অ্যাম্পিয়ারের সূত্রে পেনটা খাইতে হয় না। কেন হয় না? ভিতরে যে কোনো একটা বিন্দু নাও, কোন কোন বিন্দু নিবে আমি বলি। প্রথমে এই যে কেন্দ্রটা নিতে পারো, কেন্দ্র ছাড়াও এদিকে একটা বিন্দু নিতে পারো, কেন্দ্র ছাড়াও এদিকে একটা বিন্দু নিতে পারো, ঠিক আছে? বিন্দুটা নিলা, নেওয়ার পরে তুমি তোমার শর্ত কি ছিল, আমরা অ্যাম্পিয়ারের সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করতাম, কোনো একটা বিন্দু নিতাম আর এটার আশপাশে একটা কারেন্ট ক্যারিয়ার কন্ডাক্টর থাকতো, যার দরুন ওই বিন্দুতে আসলে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তো একটা কারেন্ট ক্যারিয়ার একটা কন্ডাক্টর নিলাম, ঠিক আছে, নিছি। এখন কি করতাম, যেমন একটা বদ্ধ রেখা আঁকতাম, যেই রেখাটা এই বিন্দুর মধ্য দিয়েও যাবে, আবার এই কারেন্ট ক্যারিয়ার কন্ডাক্টরটাকেও ক্ষেত্রের ভিতরে ফালাই দিবে, এরকম একটা ক্ষেত্র চিন্তা করতাম। তো এখন আমি তোমাকে যেহেতু বলছি টরয়েডের ভিতরে কোনো বিন্দুতে, তখন তুমি সর্বোচ্চ যতটুকু সার্কেল নিয়ে কাজ করতে পারবা, সার্কেলটা হবে হচ্ছে এই, সার্কেলটা হবে হচ্ছে এই যে, আর একটু ছোট হবে না, এই যে, হয় নাই তো, এই যে। এখন দেখো তো টরয়েডের ভিতরের পোর্শন যেহেতু বলছি, তাহলে আমাকে সার্কেল যেটা আঁকতে হবে, যে ক্ষেত্র যেটা আঁকতে হবে, এই ক্ষেত্রটা হচ্ছে এতটুকু পড়বে, এর বাইরে পড়তে পারবে না। এই ক্ষেত্রের ভিতরে আমাকে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। এখন দেখো তো এই ক্ষেত্রের ভিতরে, ঠিক আছে, বদ্ধ ক্ষেত্রের ভিতরে কোনো কিছু পড়তেছে কিনা, মানে কোনো তড়িৎ প্রবাহের ভিতর দিয়ে হচ্ছে কিনা। এই ক্ষেত্রে আই এর ভ্যালু হচ্ছে 0। সো আই এর ভ্যালু যেহেতু 0 হয়ে যাচ্ছে, লাস্টে বি এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে। ওই যে একটা কেস দেখাইছিলাম মনে আছে, এটা করানোর সময়, এই যে এখানে কোথায় লিখছিলাম, এটা তো আগের লেকচার, এইখানে কোথায় জন্য একটা লিখছিলাম যে তোমাদেরকে এটা ব্যাখ্যা করতেছিলাম যে কেন এটাকে ভিতরে ফালাইতে হবে, ঠিক আছে? ক্ষেত্রটার ওরে মানে প্রবাহটাকে কেন ভিতরে নিয়ে আসতে হবে, প্রবাহকে ভিতরে নাই না ওরে বাইরে রেখে আমি ছোট একটা বৃত্ত আঁকা ফেলে ঝামেলাটা কি হবে? এই ঝামেলাটাই টরয়েডের ভিতরের কোনো বিন্দুতে হয়ে গেছে, ওই বিন্দুতে কোনো প্রবাহ নাই, আই এর ভ্যালু 0, আই এর ভ্যালু 0 হওয়াতে এটার ভ্যালু সরাসরি 0 হয়ে গেছে। আচ্ছা, এইবার আসি হচ্ছে 2 নাম্বার, টরয়েডের বাহিরে, ঠিক আছে? টরয়েডের বাহিরে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র, এটাও 0। এবার প্রশ্ন হইলো এইটা 0 হইলো কেমনে? এইটা 0 হয়েছে কেমনে, এটা বোঝার জন্য আসলে টরয়েডের আরেকটা চিত্র আমাদের একটু দরকার, টরয়েডের আরেকটা চিত্র আমাদের দরকার। জাস্ট এ মিনিট, এই চিত্রটা দিয়েও হবে না যে তা না, হবে, তোমাদের বুঝতে একটু ঝামেলা হইতে পারে। আগের বারের মতো এবার যদি একটা কাজ করো, কি গেল, আচ্ছা আমি এগুলো সব মুছে দিলাম, আচ্ছা এখন দেখো, লাল হলুদ লাল, এই হচ্ছে একটা, আর আরেকটা আঁকা যাক, এই হচ্ছে আরেকটা। মনে করো সেম জিনিসটা এখানে আরেকবার রিপিট করা হয়েছে, এই সেম জিনিসটা এখানে একবার রিপিট করা হয়েছে। এখন দেখো এই যে আগের বার যেরকম একটা জিনিস শশা বা গাজর কাটার মতো একটা কাজ করছিলাম, যেরকম একটা সিলিন্ডার আকৃতির ছিল, এটার মাঝ বরাবর এভাবে স্লাইড করে কাইটা ফেলছিলাম, কাইটা ফেলাতে হচ্ছে এরকম সোজা একটা পোর্শন দেখছি, এটার একদিকে তার হচ্ছে ভিতরে ঢুকতেছে, আরেক দিক থেকে হচ্ছে বের হয়ে আসতেছে। এইবার সেম কাজটা করব, এবার হচ্ছে আমাদের এই যে ডোনারটা ছিল, ডোনারটা কিন্তু হচ্ছে যে এরকম কি বলবো, গাড়ির চাকা দেখছো না, গাড়ির চাকা যেরকম, সো গাড়ির চাকাটা কল্পনা করো, যেটা কিন্তু আসলে একটা 3 ডাইমেনশনাল একটা বস্তু, সেটাকে আসলে এইভাবে আঁকা হয়েছে। এটার যদি এখন মাঝ বরাবর স্লাইস করে কাইটা ফেলা হয়,
একটা ডোনাট নিবা, ডোনাটের মাছ বরাবর কাইটা ফেলবা, কাইটা ফেললে হচ্ছে কি দেখবা ওই পোর্শনটুকু পিছনের পোর্শনটুকু এরকম রাউন্ড রয়েছে, রাউন্ড শেপের, আর এই পোর্শনটুকু একদম সোজা হয়ে গেছে। তো সোজা হলে কি হয়েছে দেখো তো, তারগুলা হচ্ছে এদিক থেকে আইসা উপরে যাচ্ছে, এই যে উপরে আইসা এভাবে উঠতেছে, ওইটা আবার ভিতরে ঢুকতেছে, ঢুকে পিছন দিয়ে নামতেছে, এবার প্যাঁচা আইসা আবার এদিক দিয়ে বের হয়ে আইসা এই উপরে যায় আবার ভিতরে ঢুকতেছে, মানে এইভাবে প্যাঁচায় প্যাঁচায় যাচ্ছে আর কি। অনেকটা হচ্ছে এই পোর্শনটুকুতে যদি এভাবে যদি ধরি, এই যে দেখো এইভাবে করে বের হয়ে আসতেছে, এইভাবে যে দেখো উপরে উঠতেছে, উপরেটা আবার ভিতরে ঢুকতেছে, আবার পিছন দিয়ে নিচে নামতেছে। তো পিছন দিয়ে যদি নিচে নামে, ঠিক আছে, আচ্ছা এইটাতে বাদ দিই, এই আইসা আবার তোমাদেরকে কনফিউজ করে ফেলবে। হ্যাঁ এবার ঠিক আছে। এখন দেখো অবাধ, এখন দেখো তাহলে তারগুলা ভিতরে বাহির দিয়ে উপরে যাচ্ছে, এরপরে ভিতরে ঢুকতেছে। যখন ভিতরে ঢুকে তখন আমরা কি করি, তখন হচ্ছে আমরা এইভাবে একটা চিহ্ন দিই, একটা ক্রস সাইন দিই, এভাবে সবটাতেই থাকবে। ঠিক আছে, এভাবে সবটাতেই থাকবে, কি থাকবে যে তারগুলা ভিতরে ঢুকতেছে, পরিবাহী তারগুলা ভিতরে ঢুকতেছে, ঢুকে পিছন দিয়ে নামতেছে, নামে আবার এদিক দিয়ে বের হয়ে আসতেছে। তো এদিক দিয়ে যদি বের হয়ে আসে, এগুলোকে আমরা এইভাবে ডিনোট করব। আর আঁকলাম না, হ্যাঁ আগের বারের মতো যা ছিল তাই, বাইরে বের হয়ে আসতেছে। এখন চিন্তা করো আমাদের উদ্দেশ্য কি, যে সলিনয়েডের বাইরে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করা। তো বাইরে যখন একটা বিন্দু যখন নিব, মনে করো বাইরে যে কোনো একটা বিন্দু নিলাম, বিন্দুটা হচ্ছে যে এই বিন্দুটা হচ্ছে এই যে কোনো বাইরে একটা বিন্দু, বা কেউ যদি চাও যে না তুমি একটু দূরে নিবা, নাও ভাই তুমি এখানে দূরে নাও, কোনো সমস্যা নাই। নেওয়ার পর তুমি কি করবা, একটা বদ্ধ একটা পথ কল্পনা করবা। বদ্ধ পথ মানে কি, যে এরকম কল্পনা করবা, এরকম একটা বদ্ধ একটা পথ কল্পনা করবা, আইসা এই বিন্দুতে শেষ হয়েছে। করলে কি হবে যেটা ঘটনা, এই যে দেখো এই বদ্ধ পথের ভিতরে সবগুলা প্রবাহই পড়ছে, এর মধ্যে কিছু প্রবাহ এর মধ্যে এগুলা বাইরে বের হয়ে আসতেছে, এরকম একটা চারপাশ দিয়ে বাইরে বের হয়ে আসবে, যত সংখ্যক তার বাহিরের দিকে থাকবে। ঠিক আছে, মনে করো বাহিরে প্রতিটা তারের প্রবাহ হচ্ছে আই, এবং এন সংখ্যক তার বাহিরে বের হয়ে আসতেছে। ঠিক আছে, এন সংখ্যক তার বাইরে বের হয়ে আসতেছে, তাহলে এন ইন্টু আই, যেরকম বাইরের দিকে, যেরকম বাইরের দিকে এন সংখ্যক তার বের হয়ে আসতেছে, যত সংখ্যক আসতেছে তত সংখ্যক আবার ভিতরে ঢুকতেছে না। তাহলে ভিতরে যদি ঢুকে, বাইরে তুমি যদি আই ধরছো, তাহলে ভিতরে ধরবা মাইনাস আই, আর যত সংখ্যক বাইরে বের হবে এন সংখ্যক, তত সংখ্যক ভিতরে ঢুকবে, তাহলে হচ্ছে এন দ্বারা গুণ দাও। তাহলে যত সংখ্যক বাইরে বের হয়ে আসতেছে প্রবাহ, তত সংখ্যক প্রবাহ আবার ভিতরে ঢুকতেছে। আলটিমেট প্রবাহ কত হয়ে যাচ্ছে, নিট প্রবাহ হচ্ছে 0। দ্যাটস ওয়াই বি আউটসাইডে হবে 0। এখানে দুইটা জিনিস, যখন ভিতরে আলোচনা করি তখন প্রবাহই নাই, এজন্য 0 হয়ে যায়। আর যখন বাইরে আলোচনা করি তখন যে ঘটনাটা ঘটে, যে বাইরে হচ্ছে এমন একটা অবস্থা, বাইরে হচ্ছে আমার এমন এক অবস্থা দাঁড়াইছে যে যা ঢুকতেছে একদিকে আর আরেক দিক দিয়ে বের হয়ে আসতেছে, অর্থাৎ নিট প্রবাহ ধরলে 0 হয়ে যাচ্ছে। এখানে প্রবাহের কোনো জন্য তারই পাচ্ছি না, আর এখানে যত সংখ্যক তার পাইছিলাম, যত সংখ্যক আউটসাইডে যায় তত সংখ্যক ইনসাইডে ঢুকে, দ্যাটস ওয়াই এটা হয়ে যাচ্ছে 0। সো এই দুইটা কেস, এজন্য এখানেই স্টপ। এখন থাকবে শুধুমাত্র অক্ষের উপর যে কোনো একটা বিন্দুতে। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের অক্ষের উপর যে কোনো একটা বিন্দু নিয়ে আলোচনা করব আমরা। তাহলে অক্ষের উপর আলোচনা করি, এরা সবাই বাদ। আচ্ছা, অক্ষের উপর যখন ধরবো তখন আবার আগের বারের মতোই আসবে, সবকিছু আগের বারের মতোই হবে। হ্যাঁ, সেম চিত্র, সেম ঘটনা, অর্থাৎ আমরা সলিনয়েডের ক্ষেত্রে যা যা পড়ছিলাম এই ক্ষেত্রেও তাই পড়বো। সো অক্ষের যে কোনো একটা বিন্দু তুমি ধরে নাও এখানে। আচ্ছা, এবার অক্ষের একটা ডিরেকশন লাগবে, তাই না? অক্ষের একটা ডিরেকশন লাগবে। সো অক্ষের ডিরেকশন মনে করলাম এদিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই যে অক্ষটা আছে লাল কালার দ্বারা চিহ্নিত করছে, বইলা দিই এটা হচ্ছে সলিনয়েডের অক্ষ। এই লাল কালারেরটা হচ্ছে আমার সলিনয়েডের অক্ষ। এটা হচ্ছে সলিনয়েডের অক্ষ। এর যে কোনো একটা বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব। এটার যে কোনো একটা বিন্দু নাও, সমস্যা নাই, তবে অক্ষটার একটা ডিরেকশন আগে দিতে হবে। অক্ষটার ডিরেকশন হচ্ছে এই যেই। আচ্ছা, সো অক্ষরা তো বৃত্তাকার না, তো বৃত্তাকার যদি হয়, আমি তোমাকে একটা বৃত্ত আঁকা বাহির দিয়ে একটু বুঝাই দিই ব্যাপারটা, ঘটনাটা কি ঘটতেছে। এই হচ্ছে বৃত্ত, বৃত্তের ডিরেকশন আমরা কিভাবে দিছি, এই যেভাবে দিছি।
এই যে দিকে এইভাবে দিচ্ছি। এই বৃত্তটা যদি একটা ক্ষুদ্র পোর্শন নেই, এই এতটুকু একটা পোর্শন নেই, এই ছোট যে অংশটুকু সম্পূর্ণ বৃত্তটার পরিধিকে আমি যদি বলি এল, হ্যাঁ, তো পরিধি তো ওয়ান কাইন্ড অফ দৈর্ঘ্য, আমি এল বলতেই পারি। সো এই সম্পূর্ণটা মানে আমি বলতেছি যে এল ইজ ইকুয়াল টু হচ্ছে 2πr, যেখানে আর হচ্ছে বৃত্তের আমার রেডিয়াস, সমস্যা নেই। তাহলে এই পোর্শনটুকু হচ্ছে ডিএল। তাহলে এইটার ডিরেকশন যদি এভাবে ধরি, তাহলে ডিএল এর ডিরেকশন, এই ক্ষুদ্র পোর্শনটুকুর ডিরেকশন কোন দিকে? এই দিকে না? একইভাবে আমি যদি এইখানে ক্ষুদ্র একটা পোর্শন নেই, এটাও একটা ডিএল, এটার ডিরেকশন কোন দিকে? খাড়া উপরের দিকে, খাড়া উপরের দিকে। এখানে ছোট একটা ডিরেকশন নিলাম ডিএল, এটার ডিরেকশন কোন দিকে? একদম সোজা এদিকে, না একদম সোজা স্পর্শক বরাবর এই দিকে, এটাও স্পর্শক বরাবর সোজা এদিকে। আচ্ছা, এটা শুধু তোমাদের মাথায় একটু দিয়ে রাখার জন্য আমি বললাম। এবার আসো, এই যে তারগুলা গেছে, তারগুলা দেখো উপরে গেছে, ভিতর দিয়ে আবার নিচে নেমে আসছে, উপরে গেছে, ভিতর দিয়ে নিচে নেমে আসছে। এখন মনে করো আমি তো জাস্ট একটা পোর্শন এভাবে স্লাইস করে কাইটা ফালাই দিচ্ছি। একটা পোর্শন যখন কাইটা ফালাই দিছি, তখন আমি দেখতেছি যে তার ভিতরে গেছে আর বাইরে আসতেছে। এই পোর্শন দিয়ে যে উপরে গেছে এটা আমার কাছে নাই, এটা ওই এক স্লাইসের বাইরে পড়ে গেছে, শেষ। তাহলে এখন একদিক থেকে উপরে আসতেছে, একদিক থেকে ভিতরে ঢুকতেছে। ভিতরে কোন দিক দিয়ে ঢুকতেছে? উপরের সাইড দিয়ে ঢুকতেছে। এই চিত্রটা দেখলে হয়তো বুঝবা, এটা দিয়ে ভিতরে ঢুকতেছে, অর্থাৎ এই দিক দিয়ে আইসা তারপর আবার এই যেটা দিয়ে ভিতরে ঢুকতেছে, ভিতর থেকে আসে আইসা আবার ভিতরে ঢুকে, এই যেভাবে। এভাবে হওয়াতে এখন এই চিত্রটা থেকে দেখি, তারগুলা এদিক থেকে আসলো, উপরে উঠলো, ভিতরে ঢুকলো। তো উপরে যখন উঠছে তার ইয়ার ডিরেকশন কোন দিকে? এইভাবে করে যদি ধরি, চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন উপরে উঠছে, তাইলে এইভাবে যে এইভাবে। আচ্ছা, আর এই পোর্শনে হচ্ছে ভিতরে ঢুকছে, এইভাবে যায় এইভাবে আসতেছে নাকি? এইভাবে যাচ্ছে, এভাবে করে ভিতরের দিকে আসতেছে। তাহলে এইটার জন্য, শুধুমাত্র একটার জন্য ধরি, এটার জন্য হচ্ছে ভিতরে যাচ্ছে, মানে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা হচ্ছে এইভাবে। অর্থাৎ অক্ষের মধ্যে যখন আছে তখন চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন এই দিকে, আর অক্ষের বাইরে যখন আছে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন এই দিকে। এবার নিচের পোর্শনটুকুর জন্য ধরো, নিচের পোর্শনটা তোমাদের দিকে আসছে, তো এই হচ্ছে ডান হাত, এই হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, এইভাবে করে ধরলাম। তাহলে উপর দিয়ে হচ্ছে আমার দিকে আসতেছে, আর নামার সময় নিচে দিয়ে নামা হচ্ছে এই যেভাবে যাচ্ছে, এই যেভাবে যায় আমার দিকে আসতেছে। সো উপর দিয়ে হচ্ছে আমার দিকে আসতেছে, নিচে দিয়ে হচ্ছে এদিকে ওইদিকে যাচ্ছে, এইভাবে, মানে এদিকেও ডিরেকশন এদিকে। উপরেরটার জন্য যদি ধরি, উপরেরটার জন্য হচ্ছে ডিরেকশন এদিকে। এর মানে প্রতিবারই ডিরেকশন এদিকে হয়ে যাচ্ছে। চৌম্বক ক্ষেত্রের যে দিক, চৌম্বক ক্ষেত্রের দিক এদিকে হচ্ছে। কোন পোর্শনটুকুর জন্য? এই ক্ষুদ্র পোর্শন, এইটার জন্য। আমি যদি সেম ঘটনাটা উঠাই এখানে নেই, তখন চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন এদিকে হবে। সেম ঘটনাটা উঠাই এখানে আনি, চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন এদিকে হবে। এখানে আসলে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন এদিকে হবে। তাইলে এবার এই চিত্রটার মধ্যে একটু আসি। এর মানে চৌম্বক ক্ষেত্রের যে ডিরেকশন, চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন এইভাবে ঘড়ির কাঁটার উল্টা দিকেই তো যাচ্ছে, এই যে এদিকে, সরি ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে। তাইলে এবার আসি, ডিএল এর ডিরেকশন এদিকে, আর মানে এদিকে লেখা রাখি কোন দিকে দিবে, এইভাবে দিই। আর চৌম্বক ক্ষেত্র যে বি ছিল, বি এর ডিরেকশন হচ্ছে উল্টা দিকে। কোন পোর্শনে? এই পোর্শনে। এই পোর্শনে কি হয়েছে? এই পোর্শনে আমার ডিএল এর ডিরেকশন হচ্ছে উপরের দিকে, আর বি এর ডিরেকশন হচ্ছে নিচের দিকে। এই পোর্শনটাতে আসলে কি হবে? সেম ঘটনা, একটার অপোজিট। এর মানে বি আর ডিএল এর মধ্যবর্তী যে কোণ, আমি যেভাবে হিসাব করছি, আমি এটারে ধরছি হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে, আর চৌম্বক ক্ষেত্র আমার বাই ডিফল্ট যেভাবে আসে আর কি, ঘড়ির কাঁটার দিকে। সো একটা দিকে একটা বিপরীতে, এই জন্য 180 ডিগ্রি হয়েছে। এখন তুমি যদি এটারে এইভাবে না ধরে যদি উল্টা দিকে ধরতা, তাহলে 0 ডিগ্রি আসতো, সমস্যা নাই, ঘটনা যেটা সেটা হোক। আমার এখন কাজ কি? আমার এখন কাজ হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করা। তাহলে আমি একটা কাজ করি, আমি আমাদের অ্যাম্পিয়ারের সূত্র অ্যাপ্লাই করি, ডিএল মিউ নট আর আই নেট লিখে দিই। আচ্ছা, বি তাইলে সব জায়গায় সমান, বি এর মান চেঞ্জ হচ্ছে না তো কোনো জায়গাতে। বি এর মান চেঞ্জ হইতে যদি হয়, এই এতটুকু একটা তারের জন্য, ঠিক আছে, প্রতিটা জায়গায় আমার এইটার যে কি বলবো পুরুত্ব সমান, অর্থাৎ বি চেঞ্জ হইতে যেই জিনিসগুলো চেঞ্জ হইতে হয় তার প্রতিটাই কনস্ট্যান্ট, এই জন্য বিও কনস্ট্যান্ট থাকবে, বি চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে আগে একটা কাজ করি, বি ডিএল কস থিটা ইজ ইকুয়াল টু মিউ নট আই নেট। এবার আসি, বি কে বাইরে নিয়ে আসতে পারবো কারণ বি কনস্ট্যান্ট, আর কস থিটার মান হচ্ছে 100 মাইনাস, কেন মাইনাস? থিটা 180 ডিগ্রি ধরে আমরা ম্যাথটা করতেছিলাম, কোনো সমস্যা নেই, তুমি প্লাস ধরেও করতে পারো। ডিএল ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে মিউ নট আই নেট, মানে কি? এবার আসো, মোট প্রবাহ। মোট প্রবাহ কত হবে? মোট প্রবাহ কত হবে? আমি যদি বলি মোট প্রবাহ হবে এটার ভিতর দিয়ে যেই পরিমাণ, কত পরিমাণ তড়িৎ প্রবাহ গেছে, প্রতিটা তারের মধ্যে দিয়ে আই পরিমাণ প্রবাহ গেছে, আর এখানে তার কয়টা আছে?
এই যে এরকম তার, যতগুলো লুপ আছে ততগুলো এরকম লম্বা লম্বা তার আছে। তো লুপ সংখ্যা কত? n সংখ্যক লুপ, তাহলে আই নেট হবে কি n ইন্টু আই। আচ্ছা, বা এটার শুধু মানে মাইনাসটা যদি উঠাই দিই, কিভাবে উঠাবো? শুধু এতটুকু বললেই হবে, যেখানে মাইনাসটা শুধু দিক নির্দেশ করে আর অন্য কিছুই না। তুমি যদি এই যেমন এইটার যে ডিরেকশন, অক্ষের যে দিক, অক্ষের দিক তো আমি জোর করে ধরছি, অক্ষের দিক তো ধরা না ধরা আমার উপরে। আমি এখন বললাম যে না আমি এইভাবে ধরবো না, আমি উল্টায় ধরবো, সাথে সাথে এটা প্লাস হয়ে যাবে। এইটার ডিরেকশন হয়তো চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন আমি সেট করতে পারবো না, কিন্তু অক্ষের ডিরেকশন কিন্তু আমি সেট করতে পারবো। আমি ধরার সময় হয়তো উল্টা হয়ে গেছে, মাইনাস হিসাব করছে, আগের বারও সেম হয়েছিল। আমি যদি ধরতাম এটা এখন এই দিকে না ধরে যদি ঘড়ির কাঁটার দিকে ধরতাম, এটা অটোমেটিক প্লাস হইতো, তো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে বি। আর ডিএল, এই ক্ষুদ্র ক্ষুদ্র পোর্শনগুলোকে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো? এই সম্পূর্ণ বৃত্তের পরিধি পাবো না? সম্পূর্ণ বৃত্তের পরিধি কি 2 পাই আর, এই ক্ষেত্রে আর হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, মিউ নট এন আই। এটা এদিকে থাক। তাহলে শুধুমাত্র বি সমান উপরে থাকতেছে মিউ নট এন আই 2 পাই আর। আগের বারে কি ছিল দেখো তো? আগের বারে ছিল হচ্ছে যে এরকম মিউ নট এন আই এল, যেটাকে আমরা চাইলে এন বাই এল কে যদি স্মল এন লিখি তাহলে এটা আমরা এইভাবেও লিখতে পারি, ঠিক আছে? এন বাই এল কে যদি স্মল এন লিখি তাহলে এটা এভাবে লিখতে পারি। স্মল এন মানে কি? একক দৈর্ঘ্যে পাকের সংখ্যা, একক দৈর্ঘ্যে পাকের সংখ্যা। সো এইবারও সেম, এন হচ্ছে টোটাল নাম্বার অফ কি বলবো লুপ, মানে টোটাল পাকের সংখ্যা, আর 2 পাই আর হচ্ছে সম্পূর্ণটার দৈর্ঘ্য। সেটাকে খুললে কি আবার সম্পূর্ণটার দৈর্ঘ্য হইতে পাবো বৃত্তাকার, এজন্য 2 পাই আর বলছি। বাট 2 পাই আর বেসিক্যালি জিনিসটা কি? সম্পূর্ণ বৃত্তটার যে বাইরে যে আমার কি বলে পেরিফেরিটা আছে এটার দৈর্ঘ্য। তো এই জিনিসটাই হচ্ছে এটা। সো এটা তুমি যদি চাও n বাই 2 পাই আর, অর্থাৎ n ডিভাইডেড বাই 2 পাই আর কে তুমি লিখতে পারো n। n মানে কি? একক দৈর্ঘ্যে পাকের সংখ্যা, শেষ। সো এটাও চাইলে তুমি এভাবে লিখতে পারো, মিউ নট এন আই। তো যখন তোমার টরয়েড হবে তখন নিচে হচ্ছে, তবে তোমার এইটা মনে রাখা সবচেয়ে ভালো, এইটা মনে রাখাই সবচেয়ে ভালো। বাট এটাও তোমার রাখতে হবে, যদি তোমার প্রশ্নে একক দৈর্ঘ্যে পাকের সংখ্যাতে তোমার ম্যাথ আসে, আসতেই পারে। সো তোমার ব্যাপারটা শুধু বুঝতে হবে, মিউ নট এন, এন কি টোটাল নাম্বার অফ পাক, টোটাল লুপের সংখ্যা, আর আই হচ্ছে কি প্রতিটা লুপের একটা তারের ভিতর দিয়ে কি পরিমাণ প্রবাহ যাচ্ছে, 2 পাই আর হচ্ছে সম্পূর্ণটার পরিধি, এল কি সম্পূর্ণ সলিনয়েডের দৈর্ঘ্য। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার স্যাপার। তাহলে আমাদের কি কি শেষ হইলো? আমাদের হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র, হ্যাঁ কোথায় গেল? এই যে আমাদের দুইটা জিনিস বাদ ছিল। আমাদের হচ্ছে এইখানে এই চৌম্বক পড়ার আগে আমাদের অ্যাম্পিয়ারের সূত্র বাদ ছিল, অ্যাম্পিয়ারের সূত্র পেয়ে গেলাম। আর অ্যাম্পিয়ারের সূত্রে যে প্রয়োগ, এই যে অ্যাম্পিয়ারের সূত্র প্রয়োগ করে আমরা কি কি করছি? আমরা হচ্ছে টরয়েডের অক্ষের মধ্যে তার চৌম্বক ক্ষেত্রের মান কত যে কোনো বিন্দুতে এটা নির্ণয় করছে, আর একটা হচ্ছে সলিনয়েডের অক্ষের উপর যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত এই জিনিসটা নির্ণয় করছি। সো আজকের ক্লাসে এইখান পর্যন্তই থাকবে। আজকের ক্লাসে আমাদের এখান পর্যন্তই থাকবে। আগামী ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ চৌম্বকের যে আদার্স কিছু পার্ট ছিল, যেমন আমার চৌম্বক ক্ষেত্র নিয়ে, তারপর ভূচৌম্বক নিয়ে, এগুলো আমরা হয়তো আগামী লেকচার একটা বেশি হলে দুইটাই আমাদের হইতে পারে, ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত সবাই আমরা ওই লেকচারগুলো তো ওগুলোতে আমরা শিখবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে আসসালামু আলাইকুম।